9% বা 11%। ওই ভোটে জোটের কারণে দাঁড়িপাল্লায় ভোট পড়েছিল মাত্র 4%। কিন্তু সরকারটা একচ্ছত্রভাবে গঠন করতে পেরেছিল জামাত বিএনপি, এবং জাতীয় পার্টি ওই ভোটে নানা কারণে মাত্র 14টা আসন পেয়েছিল। যে কারণে 8 সালে জাতীয় পার্টি যে কোনো মূল্যে জোট করে। ওর পরে বাংলাদেশে আর জোট ছাড়া ভোট হয়নি। এখন সামনের ভোটে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দল বা ব্যান্ড দল, তাদেরকে ছাড়া যদি একটা ভোট হয়, সেক্ষেত্রে জাতীয় পার্টি কারোর সাথে জোট করতে পারে। জোট করার মুখ্য উদ্দেশ্য কয়েকটা। আমার যদি 10টি বা 20টি 25টি আসন থাকে, আমি জোট করে যদি আরো 10টি বা 15টি আসন পাই, আবার আমার 100-200 আসনে আমার ভোটগুলো দিয়ে আরেকটি বড় দল কিছু আসন বেশি পায়, তাহলে এটা ভাইস ভার্সা বেনিফিশিয়াল হয়। সেক্ষেত্রে জোট হতে পারে। আমরা এই বিষয়ে ওপেন। জি ব্রিজ পাঠক, আপনি শেষ করেন প্লিজ। জি, আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমরা জোট করি, আমাদের সাথে তো জোট করে, এটা কখনো একতরফা না, এটা অলওয়েজ ভাইস ভার্সা বেনিফিশিয়াল। কারণ ওই জোটের ডিফারেন্সটাই তো ডিফারেন্স করে। 2001 হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, টেক্সট বুক এক্সাম্পল। ওকে, 2001-এ যদি আমি শেষ করে দিচ্ছি, জাতীয় পার্টির ভোটটা যদি আওয়ামী লীগে যেত, তাহলে 2008-এ হয়তোবা আওয়ামী লীগ, 2001-এ হয়তোবা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতো। 2001-এর ভোটের হিসাব বলছি না। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার জোটের গণিত ঠিকই আছে, মানে জোট করলে যে ভোট বাড়বে, জোট করলে যে এক ধরনের এটা হয়, সেটা ঠিকই আছে। কিন্তু আপনি আমাকে বলেন যে জুলাই আগস্টে যা নিয়ে আন্দোলন হলো, যেই ব্যবস্থার এগেনস্টে আন্দোলন হলো, তাতে আপনার কাছে কেন মনে হয় যে জাতীয় পার্টির সঙ্গে কেউই জোট করতে আগ্রহী হবে? কারণ যদি এটাকে আপনি একটা আদর্শের লড়াই বলেন, আওয়ামী লীগের কোন অন্যায় জাতীয় পার্টি আসলে করে নাই, জাস্ট খালি প্রধানমন্ত্রী চেয়ারে বসাটা ছাড়া? না না, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, ব্যাংক লুটের অভিযোগ আছে, ভোটের অভিযোগ আছে। হ্যাঁ, ভোটে আপনি বলতে পারেন জাতীয় পার্টিও ভোটে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণ করে 100 আসন পেয়েছে, 200 আসন পেয়েছে তা না। 14 সালের ভোটটা খুবই কোশ্চেনেবল। 14 সালের ভোট থেকেই দেশের সমস্যার সূত্রপাত হয়েছে, এবং 14 সালেই জাতীয় পার্টি দুই ভাগ হয়ে যায়। এক ভাগ ভোট বর্জন করে, আরেক ভাগ ভোটে অংশগ্রহণ করে। এক ভাগ মন্ত্রিসভায় যায়, আরেক পদ সম্পূর্ণ সংসদের বাইরে চলে যায়। এবং সেই ধারাটার কারণেই পরবর্তী রাজনীতিটা ডিকটেট করতো জাতীয় পার্টির আওয়ামী লীগ অংশটা। এখন আপনি বলতে পারেন জাতীয় পার্টিতে এমনটা হয় কেন, বিএনপিতে তো হয় না। হ্যাঁ, এটা সত্য, জাতীয় পার্টিতে এটা হয়েছে, বিএনপিতে হয়নি। বাট 14 সালে এরশাদ ভোট বর্জন করেছিলেন, আপনি নিজেও সেই সময় একদম রিপোর্ট করেছিলেন এবং টকশোয় কথা বলেছিলেন, এবং ভারতের পররাষ্ট্র সচিব আসছিল, তার সামনেও এরশাদ বলেছিল আমি ভোটে যাব না। তো এরপরে তো তাকে সিএমইচি নিয়ে যাওয়া হলো। উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে আমরা তখন এমপি ছিলাম না। এখানে একটু মানে আমরা এই আলোচনাগুলি আপনার কাছ থেকে একটু শুনতে চাইব। শুধু একটু জানতে চেয়ে রাখি যে এরশাদ সাহেব কি ভোটে গিয়েছিলেন সিএমএইচে গিয়ে সেনাবাহিনী তার মাথায় পিস্তল ধরেছিল বলে, নাকি জাতীয় পার্টি আসলে ভারতমুখী দল, পররাষ্ট্র সচিবের আসার কারণেই তাকে সিদ্ধান্ত বলতে, মানে ভারতের পররাষ্ট্র সচিব আসার কারণে এরশাদকে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল? না, আমি পুরো জিনিসটা একদম নিজে প্রত্যক্ষ করেছি। এরশাদ স্যার প্রত্যাহার করলেন, 2 দিন ছদ্মবেশে ছিলেন, এবং 2 দিন উনি পালিয়েছিলেন। ওই 2 দিনে আমাদের ধারণা ছিল বিএনপি জামাত ঢাকা শহরে একটা আন্দোলন হবে, ভোট হবে না, এবং অঙ্কও বলছিল ভোট হবে না। শুরুর দিন শেঠগুপ্ত বলল ভোট পিছিয়ে দেওয়া উচিত। 2 দিন কোথাও কিছু হলো না। 2 দিন পরে সুজাতা সিং আসলেন, এরশাদ স্যার না করে দিলেন। এরপরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এরপরে উনি সিএমএইচে আটক ছিলেন। এরপরে উনি সরাসরি শপথের পরের দিন ওনাকে নিয়ে আসা হয়, এবং তখন উনি শপথ করেন। শপথ হয়ে যায় সবার, ওনার শপথটা পরে হয়। যেহেতু একটা ভোট হয়ে যায়, তখন আসলে তার কিছু করার ছিল না। তো পুরো জিনিসটার মধ্যে আমি মনে করি হয়তোবা একটা ইনক্লুসিভিটি ট্রাই এরশাদ স্যার শেষ পর্যন্ত করেছিলেন, যে সকল দল মিলে যেন একটা ভোট হয়। উনি জেনুইন ট্রাই করেছিলেন। ট্রাইটা নানা কারণে ফেইল্ড হয়েছে। তো সেখান থেকেই তো আসলে বাংলাদেশের সব সমস্যার সূত্রপাত শুরু হলো। আমি একমত। আমার প্রশ্নটা ছিল যে এই যে উনি এটা যে ফেল হলো, এইটা আপনি যেহেতু প্রত্যক্ষ সাক্ষী, আমার কথা হলো এর মধ্যে ভারত ফ্যাক্টর বেশি কাজ করছে না আর্মি ফ্যাক্টর? না, কোনোটাই কাজ করেনি। কাজ করেছে ওই সময় সরকার। এরশাদ স্যারকে 3টা আসনে নমিনেশন ছিল, একটাতে 5,000 ভোট দিয়েছে লালমনিরহাটে, রংপুরে পাশ করিয়েছে, আর ঢাকারটা উইথড্র করেছে। এটাই হলো বাস্তবতা। কোন ফ্যাক্টর কাজ করেছে এটা আমরা বলতে পারবো না। তবে জামাত বিএনপি 2 দিন যদি আন্দোলনে ঢাকা দখল করে ফেলতো, তাহলে প্রেক্ষাপট হয়তো বা ভিন্ন হতো। জামাত বিএনপি কেন ওই সময় আন্দোলন করেনি, এটাও গবেষণা করা উচিত, এত বড় ট্রাম্প কার্ড দেওয়ার পরও। জামাত বিএনপি কেন আন্দোলন করে নাই? জামাত বিএনপি আন্দোলন না করার ক্ষেত্রে একটা কারণ হইতে পারে যে এরশাদ সাহেব যেহেতু একটা বড় ফ্যাক্টর ছিলেন, তিনি আসলে মানে পুরো মিডিয়ার লাইমলাইট সে সময়, আমি যেহেতু একদমই
প্রত্যক্ষভাবে একটা টেলিভিশনের নিউজ রুমকে লিড করি, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে প্রতিদিনই নতুন নতুন ঘটনা এবং শিরোনামের জন্ম দিচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদ। কখনো তিনি বলছেন আমার মাথার কাছে পিস্তল আছে, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই সময়কার কথা, তিনি মানা করছেন যে তিনি কি তার মৃতদেহ আসলে এই নির্বাচনে যাবে না, তারপরে আবার তিনি নির্বাচনে যাচ্ছেন, আপনাদেরকে উইথড্র করতে বলছেন, আবার তিনি যাচ্ছেন। আমার মনে আছে শামীম হায়দার পাটোয়ারি নিজেও আসলে উইথড্র করেছিলেন, তার মনোনয়ন মানে তিনি নির্বাচনে লড়েন নাই, আবার তিনি নির্বাচনে গেছেন। হাওয়েভার আমরা এই আলোচনায় আসব, কিন্তু ডক্টর গালিবের কাছে আমরা একটু যেতে চাই। বেরসা পাটোয়ারি, ডক্টর গালিবের কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কিন্তু যমুনার আন্দোলনে যায় নাই, কিন্তু এনসিপির সঙ্গে জামায়াত শিবির গিয়েছিল, যেটা হচ্ছে জাতীয় পার্টি সহ মানে জাতীয় পার্টি নিষিদ্ধের একটা মানে জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গটা একটা পরে আসি, যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি যায় নাই, কিন্তু এনসিপির সঙ্গে আমরা জামায়াত শিবিরকে দেখছি। আবার জাতীয় পার্টি সহ গত 15 বছর আওয়ামী লীগের জোট সঙ্গী অনুসারী সবাইকেই যখন নিষিদ্ধ চাওয়া হচ্ছে, তখন সেটাতে আসলে জামায়াত জামায়াত চাচ্ছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক। এই ক্ষেত্রে কি আমাদের এরকম মনে হতে পারে যে জামায়াত আসলে বিএনপি বাদে, এনসিপি বাদে বাকি দলগুলো যারা একটু ভোট পেতে পারে তাদের সবাইকে নিষিদ্ধ চায় এই কারণে যাতে মাঠটা ফাঁকা চায়, অর্থাৎ বিএনপি এরকম একটা দাবি করতেছে? ডক্টর গালিব, আপনার কাছে কি মনে হয় যে জামায়াতের দাবিটা কি এই কারণে যে মাঠটা ফাঁকা পাওয়ার জন্য? না খালেদ ভাই, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। শামীম ভাইকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমি শামীম ভাইকে মাঝে মধ্যে শুনি, উনি খুব সুন্দর করে কথা বলেন, এন্ড ভেরি নাইস টু সি হিম হিয়ার। তো দেখেন, এখানে ফান্ডামেন্টাল কোশ্চেনটা পলিটিক্যাল লেন্স থেকে না, ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো যে আমরা ফ্যাসিবাদের বিয়ন্ডে যাইতে চাই। আমরা আর কখনোই চাই না যে আওয়ামী লীগের মতো আর কোনো পলিটিক্যাল পার্টি এসে এই দেশে গণতন্ত্রকে শেষ করে দিয়ে একটা ফ্যাসিস্ট সিস্টেম তৈরি করুক এবং কেউ হাসিনা হয়ে উঠুক। এটা হচ্ছে আমাদের স্ট্রেইট ফরওয়ার্ড পজিশন। এবং আমি মনে করি যে এখন জামাত, বিএনপি এবং এনসিপি যারা এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতেছে, তাদেরও এইটা মোরাললেস একটা টার্গেট তাদের আর কি। আপনি ভিন্ন ভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো দেখবেন যে সব জায়গায় অ্যাগ্রি করে না, কিন্তু মোরাললেস এটা হলো তার মূল জায়গা। এখন আমরা যদি চাই যে এই ফ্যাসিবাদ আর না আসুক, তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ যারা এখানে আইসা এইভাবে ফ্যাসিবাদ তৈরি করছে, তাদেরকে যদি আমি এখন আবার সুযোগ দিই, তারা আইসা আবার একই কাজ করবে, তাহলে আমি আওয়ামী লীগকে আসতে দিব না। সেকেন্ড হলো, যারা আওয়ামী লীগের সাথে ছিল, ধরেন যে 14 দল, আমাদের শামীম ভাইয়ের পার্টি, যারা আওয়ামী লীগের সাথে ছিল, এই সিস্টেমকে যারা নিজেরা এর বিপক্ষে দাঁড়ায় নাই, যেমন শামীম ভাই বলতেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত 2 দিন যদি আন্দোলন করতো তাহলে ওনাদের জন্য সহজ হতো, কিন্তু ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি, জনগণের কাছে তো ওনাদের দায়বদ্ধতা আছে। আপনি প্রশ্ন করছেন যে ভারত ফ্যাক্টর না আর্মি ফ্যাক্টর, দেখেন এখানে 3টা ফ্যাক্টর, ভারত, আর্মি, আওয়ামী লীগ। তো আমার একটা পলিটিক্যাল পার্টি যদি ভারত অথবা আর্মি অথবা আওয়ামী লীগের চাপে আপনার কম্প্রোমাইজ করে ফেলে এবং গণতন্ত্রের পক্ষে না দাঁড়ায়, তাহলে সেই পলিটিক্যাল পার্টি তো জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। সেই পলিটিক্যাল পার্টিকে তো আমি দেশের জন্য ট্রাস্ট করতে পারি না। তো আমাদের প্রথম প্রশ্নটা এখানে, আওয়ামী লীগকে আপনি শর্ট টার্মে রাজনীতিতে আসতে দিতে পারবেন না। আওয়ামী লীগের বিচার হইতে হবে, জুলাইয়ের সাথে তার রিকনসিলিয়েশন হইতে হবে, তারপর একটা আলাপ আলোচনার মধ্যে দেশে আসবে। সে 3টা নির্বাচন চুরি করছে, 3টা নির্বাচন বাইরে থাকবে, তারপর আপনি তার আসার ব্যাপারে কথা বলবেন। সেকেন্ড হলো, যারা আওয়ামী লীগের সাথে এখানে আপনার অ্যালাইন্ড ছিল এই 14-15 বছরের মধ্যে, ধরেন প্রথম 5 বছর আপনি বাদ দেন, লাস্ট 10 ইয়ার্স যখন ইলেকশন অলরেডি চুরি হয়ে গেছে, এরপর আওয়ামী লীগের সাথে যারা গেছে তাদের একটা পানিশমেন্ট হইতে হবে। এই পানিশমেন্টটা আওয়ামী লীগের সমান হবে না, আওয়ামী লীগের চেয়ে তার একটু ছোট হবে, কিন্তু দেয়ার শুড বি আ পানিশমেন্ট, সেটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে। এখন আপনি আওয়ামী লীগের যদি 3টা ইলেকশনে বাদ দেন, তাদেরকে 2টা থেকে বাদ দিবেন অথবা 1টা থেকে বাদ দিবেন, কিন্তু দে শুড আন্ডারগো আ পানিশমেন্ট। এটা যদি না হয় তাহলে আমরা ক্লিয়ার এক্সাম্পল তৈরি করতে পারবো না। ডক্টর গালিব, আপনার প্লট ঠিক আছে, কিন্তু আমরা আপনার আগে থেকে মানে আওয়ামী লীগ নিয়ে আমার আসলে আপনার সঙ্গে আলাপ না, আমি আপনার সঙ্গে আলাপটা করতে চাই ফেসিজম নিয়ে। আপনি শিক্ষক মানুষ, আপনি নিশ্চয়ই ফেসিজম আমার থেকে অনেক বেশি গুণ পড়াশোনা করেন, ব্যাখ্যাও করতে পারবেন, কিন্তু আমি ফেসিজমের সকল লক্ষণ এখন জামাতে ইসলামের মধ্যে দেখতে পাই। খুবই আনফরচুনেট, আমি এতদিন দেখি নাই, কিন্তু এখন কিন্তু দেখতে পাই। এখন জামাতে ইসলামের নেতাদের মুখে শুনি প্রশাসন কেন তাদের সাহায্য করতে হবে ইহকাল। আমি জামাত ইসলামের নেতাদের মুখে শুনি পরকাল থেকেও তারা কিভাবে ডিরেকশন পেয়ে গেছেন যে তারা কিভাবে গিয়ে নেতা হবেন। আমি জামাতে ইসলামীকে আপনি কিভাবে দেখেন আমি জানি না, আমি কিন্তু দিনে দিনে দেখতেছি যে ফ্যাসিজমের চূড়ান্ত যে রূপটা আমি যতটুক বুঝি ওইটার মধ্যে তারা হয়ে উঠছেন। আমি কারো নাম বললাম না, আপনি এগুলো আরো খুব ভালো করে জানেন। খালেদ ভাই, আমি এটাকে একটু রেসপন্স করি। দেখেন, আপনার যেই জায়গা থেকে প্রশ্নটা আসতেছে এবং যেই ডাটা পয়েন্ট আপনি ইউজ করতেছেন, আমি আপনার সাথে এগ্রি করি, এই ডাটা পয়েন্ট এক্সিস্ট করে, কিন্তু আমাদেরকে যেটা দেখতে হবে যে এই ডাটা পয়েন্টগুলো কতখানি প্রমিনেন্ট
এবং কতখানি ফ্রিকোয়েন্ট এবং কতখানি জামাতের মেইন স্ট্রিম। যেমন আপনি ধরেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় গিয়ে নানান লোকের বক্তব্য তোলেন, অথবা আপনি যদি দেখেন যে সমাজের কোন জায়গায় কি হইতেছে, তাহলে সেগুলোর মধ্যে থেকে কনক্লুশন আসাটা কঠিন হবে। আমাদের আর একটু কেয়ারফুলি এটাকে এক্সামিন করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে জামাতের শাহজাহান চৌধুরী কয়েকদিন আগে চট্টগ্রামে যে বক্তব্য দিচ্ছেন প্রশাসন নিয়ে, এই বক্তব্যকে যদি আপনি ফেস ভ্যালুতে ধরেন এবং এটাকে যদি বলেন আপনি যে এটা জামাতের মেইন স্ট্রিম পজিশন, তাহলে আপনার বক্তব্য ঠিক আছে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি আরেকটা ডাটাকে যদি প্রসেস করেন, যে জামাত তো কয়েকদিন আগে তাদের সেক্রেটারি জেনারেল এক বিবৃতিতে বলছে যে তারা সকল এসপি এবং ডিসি লটারির ভিত্তিতে দিতে বলতেছে, যাতে করে কোনো দলীয় লোক সেখানে না যায়, যে লটারি হোক, লটারির ভিত্তিতে যারে পরে তারে দিবে। তো এটা যখন জামাতের পজিশন, তখন তো আপনার এই ডাটার কাজ করতেছে না, সে আসলে ফ্যাসিবাদ চায়। তো আপনি আসলে এটাকে যদি এইভাবে দেন যে আমরা জুলাইয়ের পরেও বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো এলিমেন্ট হিয়ার অ্যান্ড দেয়ার দেখি, যে যেটা আসলে এই ফ্যাসিবাদী প্রক্রিয়াটাকে আবার ফিরায় আনার, অথবা তাদের মধ্যে নিজেরা পাওয়ারে গেলে এক ধরনের ফ্যাসিবাদী প্রক্রিয়ায় যাইতে পারে, এই সম্ভাবনা উকিঝুঁকি দেয়, আমি আপনার সাথে ডিসএগ্রি করব না। কিন্তু আপনি যদি কনক্লুশন টানতে চান যে আমি জামাতকে স্পেসিফিকলি এই প্রবণতার মধ্যে দেখি, তাহলে আমি বলবো যে না, তাহলে আমাদের কেস বাই কেস যাইতে হবে, যে জামাতের পার্টির স্ট্যান্ড কি, কোথায় তার লিডাররা কি বলতেছে। ওকে, আমরা পার্টি স্ট্যান্ড নিয়ে একটু ডক্টর কালিব আপনার সাথে কথা বলি। আপনার সাথে আপনি যে 2-3টা ব্যাপার বলছেন যে এটা আসলে আমরা জামায়াতের বক্তব্য হিসাবেই দেখব কিনা। এখন ধরেন আমি ডেভিলস অ্যাডভোকেট, আমাকে যদি আমি যদি বলি যে জামায়াতের এটা মেইন স্ট্রিম বক্তব্য হয়ে যেত যদি না আপনারা ফিল করতেন যে এই বক্তব্যটার একটা সোশ্যাল ব্যাকল্যাশ দেখা যাচ্ছে, এই বক্তব্যটা এত জনপ্রিয় হইতেছে না, আপনি এটাকেই মেইন স্ট্রিম বক্তব্য করতেন কেন? আমি আপনাকে বলি, আরও যেসব ঘটনাগুলি ঘটতেছে বাংলাদেশে, এটা ধর্মের নামে হোক, এটা আদর্শের নামে হোক, এটা পুরাতন আদর্শ বা ফেসিবাদকে ভাগানোর জন্য হোক, যে মুভমেন্টগুলি হইতেছে, জামায়াত কিন্তু এইটার মধ্যে কোনটারে পার্ট নিবে এবং কোনটা সমালোচনা করবে সেটা পিক এন্ড চুজ করতেছে, এবং খুব নিষ্ঠুরভাবে পিক এন্ড চুজ করতেছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে ধরেন চরম, মানে আমি এমনিতে আপনার সাথে কথা বললে যেটাকে আমার চরম অন্যায় বলে মনে হয়, বা আপনি যেগুলি বলেনও সেই অন্যায়টাকেও জামাত সমর্থন করতেছে। আমি আবারও উদাহরণ দিলাম না, উদাহরণগুলি নিশ্চয়ই আপনার সামনে আসে। কয়েকদিন আগে যেই উদ্দেশ্যে একটা কারাগারে লোক নিক্ষেপ হোক, অন্য একটা জায়গার কিছু ভেঙে দেওয়া হোক, অন্য একটা কিছুর পুড়িয়ে দেওয়া হোক, এগুলির ব্যাপারে আপনাদের অবস্থানটার ক্ষেত্রে আমি বলতেছি, বা জামাতের অবস্থানের ক্ষেত্রে বলতেছি। জি না, আমি যদি আপনি এখানে এভাবে আসেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো যথেষ্ট পরিমাণ গণতান্ত্রিক হয়ে ওঠে নাই, এবং রাজনৈতিক দলগুলোর যে আভ্যন্তরীণ আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংকে যদি আপনি আনচেকড ছেড়ে দেন, তাহলে আমরা একটা ভালো গণতন্ত্র পাবো না। আপনি যদি এই কথা বলতে চান, আমি আপনার সাথে 100% এগ্রি করি। দেখেন, গণতন্ত্রে আমরা যে সেপারেশন অফ পাওয়ার বলি, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আপনার সংসদ আলাদা থাকবে, কেন বলি? কারণ আমরা মানুষকে ট্রাস্ট করি না। আমরা মনে করি মানুষের হাতে অ্যাবসোলুট পাওয়ার দিলে তারা অ্যাবসোলুটলি করাপশন করবে। তার ফলে আমরা একটা সিস্টেম তৈরি করতে চাই, যে সিস্টেমের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। এই কথা বিএনপির জন্য সত্য, এই কথা জামাতের জন্য সত্য। জামাত এমন কোনো ফেরেশতাদের দল না যে আপনি মনে করবেন যে তাদেরকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে না রাখলেও তারা আপনাকে একেবারে ধরেন 100% পারফেক্ট ইসলাম উপহার দিবে। এটা হয় না মানুষের দিয়ে। তার ফলে যেটা করতে হবে, ইনসাইড দ্য পার্টি অফ জামাত ইসলাম এবং আউটসাইড ইন আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম, আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। জুলাই সনদের পক্ষে তো আমরা এই কারণেই তো আমরা বলতে চাই যে আপনি একটা সংস্কার করেন। আপনি বলেন যে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হইতে পারবে না, কারণ আপনি এই জাজমেন্টের উপরে ভরসা করেন না যে তারেক রহমান 10 বছর থাইকা নিজে থেকে ক্ষমতা ছাড়িয়ে দিয়ে চলে যাবে, অথবা ডাক্তার শফিকুর রহমান এটা ছাড়িয়ে দিয়ে চলে যাবে। এই ভরসা আপনি করেন না। আমরা সিস্টেম ডেভেলপ করি। এই যে আপনি বললেন যে জামাতকে যদি আমরা একটা পাবলিক সমালোচনার মধ্যে না রাখি, তাহলে জামাতের রাজনীতিও একটা ফ্যাসিবাদী প্রবণতার দিকে যাইতে পারে, কোট আনকোট। আই অ্যাগ্রি উইথ দ্যাট। এটা শুধু জামাতের জন্য সত্য না, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য সত্য। এই কারণে আমাদের সমাজে সিভিল সোসাইটি থাকতে হবে, এই কারণে খালেদ ভাই আপনাকে কথা বলতে হবে, এই কারণে আমাকে কথা বলতে হবে, এই কারণে শামীম ভাইকে কথা বলতে হবে যে কেন জাতীয় পার্টি এই বাজে রাজনীতি করলো গত 10 বছর। সেই প্রশ্ন উত্তর তাকেও দিতে হবে। আমরা সবাই মিলে যদি এটা না করি, তাহলে আপনি কোনোদিন কারো উপর ভরসা করে যাইতে পারবেন না। অবশ্যই সবাইকে দিতে হবে। আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি ডক্টর গালিব, আপনার সঙ্গে কথা বলা, মানে দর্শকরা হয়তো জানে না, আমি ক্যামেরার বাইরেও ডক্টর গালিবের সাথে কথা বলতে চাই, বলি, এবং তার কথা তো আমি শুনি। সেই জন্য আপনার সাথে কথা বলতে সময় আমি আপনাকে কোট করি যে এই যে আবুল সরকার গ্রেপ্তার ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আপনি মন্তব্য করেছেন, আপনাকে কোট করি, ধর্মের বিশ্বাস, শিক্ষা এবং নবী রাসূলের প্রতি যেহেতু মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধা থাকে, মূর্খ এবং ইতরের মতো এইটাকে আঘাত করা কোনো বাক স্বাধীনতা নয়, বরং অত্যন্ত নিচু স্তরের অসভ্যতা। আমি আপনার এই বক্তব্যকে কনফার্ম করছি না, কিন্তু পাশে আরেকটা ব্যাপার রাখতেছি, আমরা কিন্তু অনেক বক্তাকে ধর্মীয় বক্তা
বক্তা বক্তব্য বা ওয়াজের লিবাসে এমন সব কথা বলতে শুনি যে এই কথাগুলি আসলে মানে আপনি যাদের কথা বলছেন তাদের জন্য অনেক সময় অবমাননাকর, কিন্তু আমরা জামায়াতকে দেখি না যে এই কথাগুলিকে কনফ্রন্ট করতে অনেক বানোয়াট হাদিস বলা, অনেক রকম গালগপ্প বলা, শুধু শুধু ইসলাম ধর্মকে একটা অন্য জায়গার মধ্যে থেকে চলা, মানে আপনাদের যে শিক্ষা সে শিক্ষার বাইরে গিয়ে বলা, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিবাদ কিন্তু আমরা দেখি না। কিন্তু আমরা প্রতিবাদ দেখতেছি এইটার ক্ষেত্রে। এই প্রতিবাদ কি পিক এন্ড চুজ করা কিনা? না খালেদ ভাই দেখেন, এইখানে এই 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 যে যেই ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে, উনি যে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলছেন, এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজের কোনোভাবেই আমরা জাস্টিফাই করতে পারবো না, এটা আলোচনার বাইরে রাখতে হবে। এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ একটা সভ্য সমাজের জন্য অ্যাপ্লিকেবল না। আমাদেরকে যদি আলাপ আলোচনা করতে হয় বাইরের এক্সাম্পল নিতে হবে। যেমন আমি আরেকটা সুইটেবল এক্সাম্পল দিই, আপনি দেখছেন তুলি আপার বিপক্ষে একটা মামলা হয়েছে গতকালকে ধর্মীয় অনুভূতি আপনার আঘাত দেওয়ার জন্য। এই মামলাটা যদি আপনি দেখেন, উনি যেটুকু বলছেন সেটুকু ইমপারফেক্ট, এটা মানে বলা ওনার উচিত হয় নাই, কিন্তু এইটুকু ইমপারফেকশন কারেকশনের সুযোগ থাকা উচিত। এইটুকু ইমপারফেকশনের কথা আমরাও অনেক সময় বলি, বললে আপনি তার নামে মামলা করে দিবেন, এটা কোনো ওয়ে হইতে পারে না। তো ধর্মীয় অনুভূতি এইটা সমাজে পলিটিক্যাল ইউজ হয়। ধরেন জামাতের লোকদের নামেও কিন্তু ধর্মীয় অনুভূতির মামলা করছিল হাসিনা, এবং তাদেরকে অ্যারেস্টও করছিল এই মামলায়। আজকে তুলিয়াপার বিপক্ষে যে মামলা হয়েছে এটাও পলিটিক্যাল। তো আমাদেরকে দুইটা জিনিসকে আলাদা করতে হবে। একটা হলো যে সমাজে ধর্মের ব্যাপারে রেকলেস হইয়া মানুষ উল্টাপাল্টা কথা বলবে, এটা সমাজে থাকা উচিত না, এখানে আমাদের একটা বার দিতে হবে। বাট এট দ্য সেম টাইম আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আপনি হয়তো জানার জন্য বলছেন, বোঝার জন্য বলছেন, সেটাকেও আপনি ধর্মীয় অবমাননা হিসেবে পলিটিক্যালি তুলা ধরে আঙ্গুল তুলবেন, এটা ঠিক না। জামাতের দিক থেকে রিলিজিয়াস লোকদের যে কথাবার্তা, সেটার মধ্যে যদি অফেন্সিভ কিছু থাকে, এটা জামাতের যেমন কল আউট করা দরকার। আবার দেখেন, জামাতের সাথে বাংলাদেশের অন্যান্য ধর্মীয় স্কুল অফ গ্রুপের কিছুটা কনফ্লিক্টের জায়গাও আছে, তো জামাতের জন্য এটা কঠিন। আমাদেরকে যেটা বলতে হবে যে আমাদের যারা আলেম ওলামা আছেন তাদের মধ্য থেকে এটা আসা উচিত আর কি। এটা শুধু জামাতে যে পলিটিক্যাল পার্টি হিসাবে না, বরং সামগ্রিকভাবে আলেম ওলামাদের মধ্য থেকে এটা আসা উচিত। আমি একটু আচ্ছা, এইটা নিয়ে আসলে কথা বলাও নানা কারণেই এটা নিয়ে হয়তো আমাদের কথা বলা দরকারও, আবার কথা বলার থেকে যেমন ডক্টর কালিব বলতেছেন যে এটাকে আলাপ আলোচনার বাইরে রাখাও একটু দরকার। আমি এটা মেনে নিলাম, আমি এরপরে আবার এই প্রসঙ্গের মধ্যে আসবো। শুধু খালেদ ভাই আরেকটা জিনিস বোধহয় আমরা এখানে বলতে পারি, সেটা হলো যে দেখেন, এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ, বাংলাদেশের আইনে অপরাধ, ওনাকে অ্যারেস্ট করা হবে, সেটা ঠিক আছে, কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যরা আইন হাতে তুলে নেয়, সেটাও অ্যানার্কি। আমরা কেন ধর্মের ব্যাপারে এই অফেন্সিভ বক্তব্যকে কিন্তু গালিব, আপনি কি সিরিয়াসলি আপনি মনে করেন যে একজন পালাকার, যে এই পালা 30, 35, 40, 45 বছর ধরে এই পালাটা এমনিই চলে আসতেছে, এই পালার মধ্যে পক্ষ বিপক্ষ ধরে তাদের মতো করে তারা এটা বুঝান, এই বোঝাটা আসলে ইসলামরে কোনো ক্ষতি করে বা ইসলামের অনুভূতির কোনো একটা কাজ করতে পারে? এই ল্যাঙ্গুয়েজে যদি হয় তাহলে আমি সিরিয়াস কোশ্চেন তুলবো। আপনি মানে এই ল্যাঙ্গুয়েজটা তো নতুন করে আসে নাই আর কি, মানে এটা 2001 না, আগে থাকলে আগেও রং, আগে যদি থাকে আগেও রং, এটা আপনি কোনোভাবে জাস্টিফাই না। কারণ আপনি ল্যাঙ্গুয়েজটা দেখেন, এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, যে আলাপ আলোচনা হইতেছে সেই আলাপ আলোচনার কোনো মেরিট আমি দেখি না। এটা আগে থাকলে আমি মনে করি পুরো জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। এই ল্যাঙ্গুয়েজে এইভাবে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল। আপনি কি মনে করেন যে ধরেন আমি একটা ইনকারেক্ট জিনিস বললাম, আমি ফ্যাকচুয়ালি একটা রং জিনিস বললাম, বা আমি মনে করেন আপনার কথাটার মানে আপনি যে সেই ভালোটা আমি স্বীকার করলাম না, সেইটা কি আমার মানে ফৌজদারি অপরাধ হওয়া উচিত? হ্যাঁ, দেখেন কেন আমি বলি খালেদ ভাই, যেমন আমি যদি আপনার নামে একটা মিথ্যা কথা বলি, আপনার চরিত্র নিয়ে কোনো কথা বলি, অথবা আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে পাবলিকলি আপনাকে ডিফেম করি, তাহলে অফকোর্স এটা ফৌজদারি না হলেও মানহানির মামলায় যাবে। মানুষের ক্ষেত্রে সত্য, মানুষের ক্ষেত্রে সত্য, রাইট, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে। এখন দেখেন, নবী এবং রাসূলকে আমাদের সমাজের লাখ লাখ হাজার হাজার মানুষ তার নিজের সম্মানের চেয়ে বেশি ভালোবাসে। তো আপনি যদি সেটাকে অফেন্ড করেন, ইট গোস এক্স্যাক্টলি টু দ্য সেম পয়েন্ট। এন্ড সেকেন্ড, তাদের সম্মান ডিফেন্ড করার ক্ষমতা তো তাদের আছে, তারা তো এরকম বলে নাই। মানে আপনি কি এটা মানে স্ক্রিপ্ট দিয়েও আপনি এটা বলতে পারেন যে মানে আসলে মানে ওই সম্মান ডিফেন্ড করার দায়িত্ব আল্লাহ মানুষকে দিছে? না, ডেফিনেটলি দেখেন, ইসলামে হালাল হারামের বিধান আছে, তাই না? হালাল হারামের বিধান হলো যে সেটা ব্যক্তিগত অপরাধ, আমি হারাম করলাম, আল্লাহ আমার বিচার করবে না। আপনি নবী রাসূলের ব্যাপারে এরকম অফেন্সিভ বক্তব্য বলতে পারবেন না, এটা সমাজে কেওয়াস তৈরি করবে। সেটা স্ক্রিপ্টে আছে কিনা, স্ক্রিপ্টেড কিনা? না, আপনি যদি ফিকে যান, আলাপ আলোচনার মধ্যে যান, ফিকের মধ্যে একেবারে ভেরি স্পেসিফিকলি এই পজিশন আছে
যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ইনসাল্ট করে কথা বলে, তাহলে সে ইনসাল্ট করে আপনার কথা কাছে বলে তার ওই ঈমানের ব্যাপারে প্রশ্ন আপনার কাছে হয়। আপনার কাছে ওই ভিডিওটা দেখে মনে হয়েছে যে তিনি মহানবীকে না, ইনসাল্ট আমি করতেছেন, এই ল্যাঙ্গুয়েজ নিতে পারি না তিনি ডেফিনেটলি। দেখেন, মহানবীকে আমি ইনসাল্ট করতেছেন, এটা মনে হয়েছে কিনা? এক্স্যাক্টলি আমার কাছে এটা মনে হয়েছে ডেফিনেটলি। কিন্তু ওকে, আমি দেখেন, আমি হচ্ছে, আপনি যদি ধর্মের ব্যাপারে একাডেমিক আলাপ আলোচনা করতে চান, ফিলোসফিক্যাল আলাপ আলোচনা করতে চান, আমি মনে করি সমাজে সে পরিবেশ থাকা দরকার। কিন্তু আমি সমাজের মধ্যে যে সমস্ত লোকদেরকে অত্যন্ত নিচু এবং ইতর স্তরের শব্দ দিয়ে এটাকে আপনার আঘাত করার যে প্রবণতা বিভিন্ন জায়গায় দেখি, এটার ব্যাপারে আমি খুবই ডিস্টার্ব। আমি এইটাকে স্বাধীনতা দিতে ইন্টারেস্টেড না। আমার কাছে মনে হয় যে এটা স্বাধীনতার ব্যাপার না। আমার কাছে মনে হয় যে আমি যতদূর বুঝি, আমার কাছে মনে হয় যে গালাগালি, মিথ্যা কথা, এগুলির আয়ু খুব কম, এগুলির ব্যাপ্তিও খুব কম। মানে এটা 1400 বছর ধরে চলে আসতেছে বা 2000 বছর ধরে চলে আসতেছে, ভালো লোকদের, মহান লোকদের গালাগালি করা। গালাগালি বা মিথ্যাও যদি হয়, সেইটার ক্ষেত্রে সেটা যায় না। আমি 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 না, আমি প্রয়োজন আমি থাকে আমার বলেন। আমি আমি আমাদের ইসলামিক আমাদের আমি সমাজকে আমি আপনি যদি আমি কোশ্চেনটা আমি আমি আরেকভাবে আমি করেন, যদি বলি যে 1400 বছর আগে বা 570 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে 610-এর নবুয়ত প্রাপ্তি থেকে শুরু হয়ে যত দিন গেছে, একদিনও হয়তো এরকম যায় নাই যে তাকে তার নিজের দলের লোকদের, নিজের গোষ্ঠীর লোকদেরও গালাগালি না শুনতে হয়েছে। বাট আমি জানি না, সেই জন্য আমি স্ক্রিপ্ট খোঁজ করতেছিলাম যে এইটার জন্য তার ফৌজদারি শাস্তি দেওয়ার দরকার আছে নাকি তাকে আসলে মানে না, আপনি যদি পানিশমেন্টের জায়গায় প্রশ্ন তুলতে চান যে ধরেন যে এটার পানিশমেন্ট প্রসিডিউরটা কি হবে, তাহলে এটা নিয়ে ধরেন আলেম ওলামাদের আলাপ আলোচনা করতে হবে। একজন যদি ধরেন যে ফার্স্ট টাইম অফেন্স যদি হয়, সে যদি সরি বলে, তার কারেকশনের সুযোগ না না থাকা উচিত, না না তাই না? তাকে তো আটক করাটা সেন্টেন্সিং ইজ এ ডিফারেন্ট জিনিস। আপনি যদি গিলটি নন গিলটি বলেন, তাহলে আমি বলবো যে হি ইজ গিলটি। সেন্টেন্সিং নিয়ে যদি আলাপ করতে চান, তাহলে আমি বলবো দ্যাট উইল বি এই কমপ্লিটলি গিলটিটা ডিফারেন্ট। এই গিলটিটা আপনিই বলতে চান? না, আমি বলতে চাই না। আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করেন, পার্সোনাল তাহলে আমি অপিনিয়ন বলবো যে জিজ্ঞেস আমার করেন, কাছে মনে হয়েছে যে উনি পার্সোনাল গিলটি। অপিনিয়ন এখন জিজ্ঞেস আপনি করেন। কিভাবে কালেকটিভলি গিলটি বলবেন, সেটা তো আইনের প্রশ্ন। ওকে, আমাকে একজন বলছেন, আমি একটু যাচ্ছি বেরিসা পাটোয়ারির কাছে। বেরিসা পাটোয়ারির কাছে অনেকগুলি বিষয় নিয়ে আমাদের কথা আছে, আমরা বেরিসা পাটোয়ারির কাছে যাচ্ছি। একজন, উনার নাম মমিন 9894, মানে এটা হয়তো উনার নাম না, কিন্তু উনি অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন, দেখে আমি একটু পড়ে শোনাচ্ছি। খা মহিউদ্দিন, আপনার ইসলামের নলেজ খুব সীমিত, আপনি এই আলোচনা বেশি টানাটানি না করে যে বিষয়ে আপনার এক্সপার্টিজ আছে সেটা নিয়ে আলোচনা করেন। আমি খুবই দুঃখিত, আপনার কথা সত্য, আসলে আমার ইসলামের নলেজ সীমিত, কিন্তু আমার খুব বেশি নলেজ আসলে কোনো বিষয়ে নাই। আপনাকে সো আমি যাচ্ছি বেরিসা শামীম পাটোয়ারির কাছে। বেরিসা শামীম পাটোয়ারি, বিগত 35 বছরে কখনো জাতীয় পার্টির ভেতরে বিএনপি পন্থী, কখনো আওয়ামীপন্থী গোষ্ঠী, এই কারণে জাতীয় পার্টি বারবার ভাঙনের মুখে পড়েছে। কিন্তু বাইরে থেকে এটা মনে হলো জাতীয় পার্টির রাজনীতি, মানে কেউ কেউ বলছেন আসলে নিয়ন্ত্রণ করে ঢাকা ক্যান্টনমেন্ট এবং ভারত। যেমন আমরা যদি বলি জিএম কাদর ভারতপন্থী গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের বলতে হবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বরাবরের মতো সামরিক গোয়েন্দা বলয়ে থেকে রাজনীতি করছেন। এ পর্যবেক্ষণের সাথে আপনি একমত হবেন কিনা? মানে কখনো ভারত, কখনো ক্যান্টনমেন্ট, আপনারা কখনো আর জনগণের কাছে যাবেন কিনা? ব্যারিস্টার সাহেব পাটোয়ারি। না না, অনেকগুলো। 91 সালে জাতীয় পার্টি 35টা আসন পেয়েছিল। 96 সালে 17% বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিয়েছিল। বিদেশি অনেকের সাথে অনেকের সম্পর্ক থাকে, কিন্তু ভোটের দিন এদেশের মানুষ যেটা করে সেটাই হয়, যদি সুষ্ঠু ভোট হয়। আর আপনারা যে বিষয়ে ডিসকাশন করছিলেন বাউলদের বিষয় নিয়ে, এটা আমাদের পেনাল কোডেই অপরাধ। যদি কেউ কোনো ধর্মকে, যে কোনো ধর্মকে আঘাত দিয়ে কোনো কথা বলে, এটা শাস্তিযোগ্য, পেনাল কোডের অপরাধ আছে। আপনি নুপুর শর্মার এক্সাম্পল দেখেন, ভারতে বিজেপির নেতা, বাগ্মী নেত্রী, অসম্ভব কথা বলতেন। উনি হঠাৎ করে মহানবী সভায় বাজে কমেন্ট করলেন, পুরো মিডল ইস্ট ভারতীয় পণ্য বাতিল করা শুরু করলো, সুপ্রিম কোর্ট দেখে দেখে শাসিয়েছে। না না, আপনি ধর্মীয় অনুভূতি, ব্যারিস্টার পাটোয়ারি, আপনি ধর্মীয় অনুভূতিতে মানুষের আঘাত দিবেন, এটা কোনো অপরাধ হিসেবে বিবেচিত হবে না। যে যার মতো করে যার ধর্মকে গালাগালি করবে, সেইটা যে এটা করা হবে, এইটা এইটা এটা এটা কিন্তু আমি কখনোই এটা ভালো মনে করি না। আমার কাছে কথা হলো যে ওই কনটেন্টটা তাই ছিল কিনা। আর দ্বিতীয়, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, সেই জন্য আমি আপনাকে বলতে পারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত কি শুধু সংখ্যা গুরুদের ক্ষেত্রেই প্রযোজ্য বাংলাদেশে? আপনি আমি যেটা নিয়ে শঙ্কিত সেটা হচ্ছে রিয়াকশনটা। রামদা হাতে একজন বাউলকে মারতে মারতে পুকুরে ফেলে দেওয়া হলো, এইটা রিয়াকশনের দরকার ছিল না। আপনি মামলা করতে পারেন, পুলিশ মামলা নিবে, অ্যারেস্ট করবে, দ্যাটস অল। সমস্যাটা ওইখানে হয়ে যাচ্ছে। ঠিক ওই জায়গায় জিনিসটার আইনের মধ্যে থাকছে না, ব্যাখ্যার মধ্যে থাকছে না, একটা আবেগ ক্ষোভের মধ্যে চলে যাচ্ছে। গত 1-1.5 বছরে অনেকগুলো মাজার ভাঙা হয়েছে, অনেকগুলো লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, 2-4টা, বেশ কয়েকটা। এই ঘটনাগুলো খুব ইঙ্গিতবাহী
এবং এটা জামাতকেও খুব সতর্কতার সাথে দেখতে হবে, কারণ জামাত যখন নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টে যে ফরম্যাটে থাকবে, এই দায়গুলো কিন্তু জামাতের উপর না যাবে না, না, আপনি নেওয়া জামাতের হবে, উপর যেহেতু দায় তারা দিচ্ছেন বেরসে পাটোয়ারি, জামাতের উপর হ্যাঁ, দায় দিচ্ছেন, কিন্তু না আমার কিন্তু জামায়াতকে, মানে জামায়াতের রাজনীতি আমি পর্যবেক্ষণ করি, আর আপনি কি জাতীয় পার্টির দায় দেখেন না? জাতীয় পার্টি কিন্তু না এই ধর্মটাকে যেভাবে ব্যবহার করেছেন, তার জাতীয় পার্টির জন্ম লগ্ন থেকে এই দায়টা নিয়েও যদি একটু আপনি আমারে বলতেন, যেভাবে জাতীয় এরশাদ সাহেব মাজারগুলিতে গিয়েছেন, মসজিদে গিয়েছেন, মানে আপনি যদি সেইটাও একটু বলতেন তাহলে একটু জি সুবিধা হতো। আমি বলছি, জি। এরশাদ স্যার শুক্রবার ছুটি ঘোষণা করেছে, ওটা এখনো আছে। হুম, এরশাদ স্যার রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, এটা কয়েকবার সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে। হুম, রাষ্ট্রধর্ম এরশাদ করেছে একবার, হুম, পরে আওয়ামী লীগ 15 অ্যামেন্ডমেন্টে ওইটা আবার নিয়ে আসছে, ওটা হুম, বাতিল করে আবার নতুন ভাবে নিয়ে আসছে। হুম, আর এরশাদ স্যার লাঙ্গল বন্ধেও তো বিশাল একটা আশ্রম করেছিলেন, হুম, জন্মাষ্টমী ছুটির দিন করেছিলেন। হুম, উনি দ্বৈতবাদে বিশ্বাস করতেন, জন্মাষ্টমী ছুটি এরশাদের করা। হুম, এবং মন্দির মসজিদ সবগুলোর বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, পানির বিল এগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদ মন্দির গির্জা সবকিছুর। যাই হোক, ধর্ম খুব ক্রিটিক্যাল ইস্যু। এবং আমি কেন জামাতের কথা বলছি, কারণ তারা অ্যাট দ্য মোমেন্ট অ্যাপারেন্টলি লার্জেস্ট দল যারা ইসলামিক। এবং ওই যে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আমরা সেই দায় আমাদের উপর আসছে, পলিটিক্যাল দায় আসছে না, হুম। ওরকম জামাতের উপরও এগুলোর দায় আসবে এবং আরো বড় আকারে আসবে। এটা আমার পলিটিক্যাল অ্যানালাইসিস। নাও ভোটে অংশগ্রহণ করা, অনেকেই বলতে পারে কেন করলেন, আমরা করলাম না, আপনারা কেন করলেন, এটা হতে পারে। 18 সালে সবাই অংশগ্রহণ করেছিল। পৃথিবীর কোন পেনাল কোডে ভোটে অংশগ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ? আমরা এটা দায় কিছু আছে, আমি অস্বীকার করছি না, না না, আমাদের কিছু পেনাল দায় কোড দিয়ে তো, অবশ্যই আছে, পেনাল কোড দিয়ে স্বীকার তো করতে হবে। বেরসে পাটোয়ারি, না আপনি পেনাল কোডে গেলে আপনার সাথে তো আর কথা কয়ে পারবো না, কিন্তু না আপনি না আপনার কোডে বলেন, হায়দারি আমার পাটোয়ারি কোডে আপনি এটা ঠিক না, কাজ করছিলেন আমি কিনা? আমি এখন নির্বাচনে কোর্টে বলছি, জি। নির্বাচনের কোথায় বলা আছে আপনি ভোটে অংশগ্রহণ করলে পরবর্তী ভোটে অংশগ্রহণ করতে পারবেন না? নির্বাচন যে আরপিও আছে আমাদের, কোথায় আছে? না, এটা ভোটে তো আপনি পলিটিক্যালি অংশগ্রহণ অনেকে করতে আমাদের পারবেনই, কিন্তু আওয়ামী লীগ হ্যাঁ যেখানে 2018 সালে এই নির্বাচনটা করার পর 2024-এর নির্বাচনটাতে আপনারা কোন মুখে গেলেন পাটোয়ারি? এটা নিয়ে আপনার সঙ্গে আমার বহুবার এটা কথা হয়েছে। বহু এইটা মাস হয়েছে। এইটা কি এই ইলেকশনটাতে যাওয়া মানে আওয়ামী লীগকে এক ধরনের লেজিটিমেসি দেওয়া? না, শুধু এটা তা নির্বাচন না। না শামীম ভাই, আপনারা তো গভর্নমেন্টও ছিলেন, তাই না? হ্যাঁ, 14 থেকে 18 আমাদের একটা অংশ গভর্নমেন্টে ছিল। দেখুন, এখন আসে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে। রাইট। 86 ভোটে বিএনপি বয়কট করলো, ভোটে গেলেন শেখ হাসিনা, আর গেলেন জামাত ইসলামী। 86-তে সে ভোটটা বিএনপির চোখে ন্যাক্কারজনক ভোট। আর 194 দিন কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করলো, জামাত করেছে, জামাতের আইডিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট, ভালো আইডিয়া, সেটা আওয়ামী লীগ অ্যাডপ্ট করেছে, জাতীয় পার্টি। 194 দিন আন্দোলনের পরে 15ই ফেব্রুয়ারির একটা সম্পূর্ণ বাকওয়াজ ইলেকশন করলো বিএনপি, করে আবার একটা অ্যামেন্ডমেন্ট করে সংসদ ভেঙে দিল। তা খারাপ ইলেকশন কে করে নাই? না না ডিগ্রি ভ্যারি না করতে না পারে, না সবাই করেছে। না না, বেরসে পাটোয়ারি, জি আমরা যদি এইটাকে একদম, আমি জানি না বাগধারাটা ঠিক মতো প্রয়োগ করা হলো কিনা, এইটা একদমই শাক দেয়া মাছ ঢাকা। মানে আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কেন করছেন, তখন আপনি বললেন আপনার খালাতো ভাইও তো করছে, কিন্তু না এইটা কি আপনার মানে করাটাকে জাস্টিফাই করে কিনা? না, ওইটার কারণে আপনি আমাকে ভোটে ব্যান করতে পারেন না, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি হ্যাঁ। আমাকে পলিটিক্যালি ব্লেম করতে পারেন, আমার ভোটারদের মধ্যে কিছু অংশ ছুটে যাবে, অন্যরা আমাকে ভোট দিবে না, ফ্লোটিং, এটা হতে পারে, পলিটিক্যাল মাঠে খেলা হবে। কিন্তু ওই যে ব্যানের দাবি যেটা, ওই কারণে 3বার আওয়ামী লীগ খারাপ ইলেকশন করেছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা আমি ঠিক আছে, শেষ খালেদ করি। ভাই, এই ব্যানের খালেদ দাবিটা নিয়ে আমি একটু ডক্টর গালিবরে একটু জানতে চাইবো, না কিন্তু না বেরসে খালেদ, আমার পাটোয়ারি, এলাও করলে আমি শামীম ভাইকে একটা কোশ্চেন না না, করতে চাই, এটা আপনি একটু আমাকে শেষই allow করেন। করেন। হ্যাঁ, গালিব, এটা নিয়ে আপনি একটু প্রশ্ন করেন, আপনি একটু মনে রাখেন যে এটা নিয়ে আপনি একটু বলবেন তো, যে উনি একটা স্পেসিফিক জি প্রশ্ন করছেন যে ব্যান তো হইতে পারে না, তার ভোট কমবে, সেইটা জনগণকে জবাব দেবে, এটা আপনি বলবেন, কিন্তু আমাদের কথা শামীম পাটোয়ারি একটু শেষ করে নাকি আজ আসতেছি আপনার কাছে, আপনি এটা একটু জি মনে রাখেন। আমার কথা হচ্ছে, জি। হ্যাঁ, আওয়ামী লীগ 11 বছর খুবই কোশ্চেনেবল ভাবেই ক্ষমতা ছিল, আমি স্বীকার করছি। 14, 18, 24, 11 বছর না, 10 বছর 6 মাস অবশ্যই কোশ্চেনেবল। এখন এই জন্য আপনি 3টা ভোট বা 2টা ভোট আওয়ামী লীগকে বাদ দিবেন, সাথে জাতীয় পার্টিকেও বাদ দিবেন, এরকম একটা আমরা কথা শুনি। 3 গেছে, 3 যাবে। তাহলে আওয়ামী লীগকে যে গ্রেনেড মারা হয়েছিল 21শে আগস্ট, তাহলে কি জামাত বিএনপিকেও 21শে আগস্টের মধ্যে গ্রেনেড মারতে হবে? বিএনপির আমলে 63 জেলায় বোম ফুটেছিল, তাহলে আবার কি 63 জেলায় বোম ফুটাতে হবে? মানে না না, কিন্তু পলিটিক্সটা আচ্ছা তো ঠিক আছে, রিপিটেশন আচ্ছা ঠিক আছে, ফুটাইতে হবে না, না। আচ্ছা ঠিক আছে, ফুটাইতে হবে না, কিন্তু কিন্তু বেরসে আরেকটা পাটোয়ারি, প্রশ্ন, সরি, আমার কিন্তু আরেকটা বেরসে পাটোয়ারি, প্রশ্ন, আপনি একজন সরি। জুরিস্ট, আপনি একজন জুরিস্ট, জি জি আপনি বলেন তো যে এই 14, 18, 24 এই 3 নির্বাচন করার জন্য এবং আমাদের মাথায় জগদ্দল পাথরের মতো চাইপা থাকার জন্য আপনি কোনো শাস্তি রেকমেন্ড করবেন না? কোনো শাস্তি হবে না? মানে শাস্তিটা জনগণকেই দিতে হবে।
এর বাইরে আর কি শাস্তি দিবেন? দেশ যদি বাঁচাতে চান, দেশে হ্যাঁ যদি অন্তর্ভুক্তি আপনি বিলিভ করেন, হ্যাঁ দেখেন 14 সালে অন্তর্ভুক্তি ছিল না, হ্যাঁ এটাই কিন্তু প্রবলেম। হ্যাঁ এবং সেখান থেকেই সংস্থার সূত্রপাত হয়েছে। 72 সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিয়েছে, ওখান থেকে সূত্রপাত হয়েছে, কারণ অন্তর্ভুক্তি ছিল না। হুম, এখনো যদি অন্তর্ভুক্তি না রাখেন, সমস্যাটা সমাধান হবে না। আমি একটা প্রশ্ন করে ছেড়ে দিই, যখন 21শে আগস্ট বোম মারা হলো, হুম, তখন জামাত ইসলামী যে আচরণটা করেছিল, হুম। এটা কি ইসলামে জাস্টিফাইড কিনা? মানে ইসলাম একটা অন্যায়ের প্রতিবাদ করবে, ন্যায় বিচার চাবে, নাকি জজ মিয়ার নাটক করবে? ওকে, আপনি এটা বলবেন ডক্টর গালিব, কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, ইসলামিক আচরণ কি খালি জামায়াতে ইসলামীরই করতে হবে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ কাউরে করতে হবে না? ইসলামের স্পিরিট সবাইকেই নিতে হবে, কিন্তু জামাত যেহেতু জামাতে জাতীয় পার্টি ইসলামী, ইসলামিক স্পিরিটে আপনি 3টা উদাহরণ দিলেন, শুক্রবার ছুটি করছে, ইসলাম ধর্ম রাষ্ট্র করছে, আর কোন ভাবে ইসলামরে অনুসরণ কইরা একটা মানে মানে যেটাকে বলে হচ্ছে যে আপনি তো অন্যায়কারীর সাথে থাকতে পারবেন না, আপনি তো যে দেখুন, চোর তার সাথে থাকতে পারবেন না, আপনি চোরের সাথে শুধু থাকেনই নাই, সে চোরকে মহান বানাইছেন, এটা কেমনে সম্ভব দেখুন হয়েছে? একটা বাস্তবতা হলো খালেদ ভাই, আমি হ্যাঁ যেটা অনুভব করছি বাংলাদেশে থেকে ঘুরে ফিরে, এবং হ্যাঁ মহাসচিব হওয়ার পরে সব জেলার খবর আসে, হুম দেশে ইসলামাইজেশনের একটা নীরব বিপ্লব হয়ে গেছে। হুম এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগের যারা ইয়াং কিশোর বালক, তারা যুবক হয়েছে আওয়ামী লীগের খারাপ কাজ দেখে দেখে। না, তারা আওয়ামী লীগের কাজটার কারণেই সেটাকে ইন্ডিয়ারও খারাপ কাজ ভেবেছে, অ্যান্টি ইসলাম কাজও ভেঙেছে, হুম এবং তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে, রাইট অর রং, কিন্তু তাদের মধ্যে একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি, ইসলামিক পলিটিক্যাল চেতনা চরম ভাবে আসছে। এটা তো কোনো অন্যায় কিছু না, ডেমোক্রেটিক্যালি আসছে, যেটা আপনার ছাত্র সংসদ নির্বাচনও দেখতে পাচ্ছি আমরা। কিন্তু প্রবলেমটা হলো যে এটার সাথে 71-এর একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় অনেক সময়। তো ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু শার্প দুভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে প্রো 71 মোরাললেস, না, আরেকটা হবে অ্যান্টি, আমি শেষ করে দিচ্ছি, জি, অ্যান্টি 71। এইখানে বিএনপির মতো মধ্যপন্থার দলগুলো খুব ডিফিকাল্টি ফেস করবে, দেখা যাবে জামাত এবং আওয়ামী লীগই আবার স্ট্রংলি দুটো পক্ষ লিড করবে, এটা সম্ভাবনা কিন্তু আছে। আমি বেরসে পাটোয়ারি একটা কথা বলে রাখি, আমি আপনার এই বক্তব্যের সাথে আমি একমত না। বাংলাদেশে ইসলামাইজেশন হয় নাই, বাংলাদেশের তরুণরা ইসলামিক রাজনীতির দিকে গেছে, সেটা আমি মানি না। এইটা আমি তখনই মানবো যখন আমি দেখবো বাংলাদেশের লোক ঘুষ খায় না, বাংলাদেশের লোকজন অন্যায় করে না, মিথ্যা কথা বলে না। এইটাকে যে ইসলামাইজেশন বলে, এই ইসলাম আমি মানি না। এই মুখে আমাকে 2টা গালি দিয়া 4টা এটা করে এটার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত না। যেদিন থেকে বাংলাদেশে মানুষ বলতে পারবে যে আমি ঘুষ খাই না, আমি টেন্ডারবাজি করি না, আমি অন্য জায়গায় কোনো অন্যায় করি না, তখন আমি বুঝবো যে এটার মধ্যে ইসলামাইজেশন হয়েছে। যেহেতু এটা ইসলামাইজেশন না, সেহেতু এটা টিকবে না, এটা পলিটিক্যাল ইসলাম, এটার মধ্যে ঝামেলা হবে। দেখি আমি একটু ডক্টর গালিবের কাছে যাই। ডক্টর গালিবরে আমি 2টা পয়েন্ট একটু নোট করতে বলছিলাম, ডক্টর গালিব নিশ্চয়ই নোট করছেন। ডক্টর গালিব, আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে শেখ হাসিনাকে ফের হচ্ছে বাংলাদেশের চিঠি পরীক্ষা করছে ভারত। একটা প্রশ্ন তো হচ্ছে ব্যান কেন করা, আর অন্তর্ভুক্তি না করলে ভবিষ্যতে আরো ঝামেলা তৈরি হইতে পারে কিনা? দেখেন, অন্তর্ভুক্তি আপনি কাকে নিয়ে করবেন? অন্তর্ভুক্তি করবেন যে আপনার পলিটিক্যাল প্রসেসের পার্ট, তাই না? যে পলিটিক্যাল প্রসেসটাকে শেষ করে দিয়ে নিজে ফ্যাসিস্ট হয়ে গেছে, আপনারে গুম করছে, খুন করছে, আপনারে মাইরা ফেলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়া 3টা ইলেকশন চুরি করছে, এবং সে একই জায়গায় আছে, সে এখনো মনে করে যে সেই বৈধ কাজ করছে। জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে একটা সন্ত্রাসী ঘটনা। আপনি দেখেন এখনো সে হচ্ছে আপনার বাসে আগুন দেয়। তো এই রাজনীতিকে আপনি কিভাবে জায়গা দিবেন? এই রাজনীতিকে তো আপনার জায়গা, মানে আওয়ামী লীগ যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয় তাহলে তো আপনি তাকে স্পেস দিতে পারবেন না। আওয়ামী লীগ যদি একটা পলিটিক্যাল এন্টারপ্রাইজ হয় তাহলে আপনি তার ব্যাপারে কথা বলতে পারবেন। তো এখন আওয়ামী লীগের বিচার শেষ করার আগে আমি তো মনে করি না যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটা তো একটা ক্রিমিনাল ইনস্টিটিউশন, যারা হচ্ছে একটা আপনার গণতন্ত্র বাদ দিয়ে মানে বিচারের মাধ্যমে একটা শুদ্ধিকরণ হইতে হবে, বিচারের মাধ্যমে একটা শুদ্ধিকরণ। ওকে, শুদ্ধিকরণ, এক্স্যাক্টলি। আর শামীম ভাই যে প্রশ্নটা লিগালি তুলতেছেন, এটা তো লিগাল মামলা না যে হচ্ছে আমি আগের ইলেকশনে গেছি বলে এখনকার ইলেকশনে যাইতে পারবো না। মামলাটা হলো যে আপনারা ফ্যাসিবাদের সাথে ছিলেন। শামীম ভাই, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো যে আপনি যেটা বলছিলেন যে কিছু লোক হয়তো জাতীয় পার্টির ভোট দিবে না, কিছু লোক গালাগালি করবে, এই কিছু লোকের মধ্যে আপনি নাই কেন? আপনি কেন চিন্তা করলেন না যে জাতীয় পার্টি যে কাজটা করছে এটা ভুল, এই জাতীয় পার্টি করা যায় না? হোয়াটস ইওর ওন রিজনিং? আমি ব্যারিস্টার পাটোয়ারির কাছে যাব। ডক্টর গালিব, আপনি ধরেন জামায়াতকে যে সমর্থন করেন, জামায়াতের কাজকে 100% ঠিক হচ্ছে মেনেই আপনি করেন, বা এখন পর্যন্ত যত জামাত ইসলামী 71 সাল থেকে যখন আপনি করেন, তো সেই একই কারণে পাটোয়ারি করেন জাতীয় পার্টি? না, এখন দেখেন, এক্স্যাক্টলি আপনার উত্তর ঠিক আছে খালেদ ভাই। তো এখানে ইস্যুটা হলো যে কিছু কিছু অপরাধ এত বড় হয়ে যায় যে অপরাধটা থাকলে পরে আপনি আপনার পজিশন হচ্ছে আপনি
রিনিউ করবেন। তো অপরাধ একটা পর্যায়ে থাকতে পারে মাইনর ইস্যু, যে ওকে আমি এইটুকু ইগনোর করতে পারি, যে এইটুকু ডিসএগ্রি করে বাকিটা করি। কিন্তু আপনার যদি 60% ভুল হয় 40% রাইট হয়, তাহলে তার আপনি থাকতে পারবেন না। আমি তো একটা ছোট জাতীয় পার্টির আমি পাটোয়ারি রাজনীতির রাইটটা কোনটা আমি তো এটা বুঝি না। রাজনীতির রাইটটা কোনটা সেটা আপনি আমাকে বলেন, কিন্তু আমি পাটোয়ারিকে সংসদে শেখ হাসিনার সামনে দাঁড়ায় শেখ হাসিনার যেই সরকারের সকল কিছুর যেভাবে নিন্দা উনি করছেন, টক শোতে গিয়ে উনি যেভাবে কথা বলছেন, তারপরেও কি আপনার মনে করেন আপনার কি ভাল লাগবে শামীমা পাটোয়ারিকে ইলেকশন করতে আপনি দিচ্ছেন না? এটা আপনি জাস্টিফাইড মনে করেন? না, আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারে আমার কোনো না, জামাতে ইসলামীর কি এই অবস্থাটা ঠিক আছে যে যে পাটোয়ারি বা পাটোয়ারির মতো এরকম আরো আছেন কিন্তু কয়েকজন যারা জাতীয় পার্টি করলেও, আমি বলতেছি আর কি, আপনি ইনসাফের খাতিরে আপনি আমারে বলেন। এখন দেখেন আমার পার্সোনাল পজিশন, আমি আমার পার্সোনাল পজিশন হলো, আমি যেটা চাই, আই ওয়ান্ট অ্যান এক্সাম্পল যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের একটা পানিশমেন্ট হইতে হবে, যে পানিশমেন্টের মধ্য দিয়ে এই দেশের রাজনীতিতে একটা এক্সাম্পল তৈরি হবে, যে যারা বুঝবে যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে গেলে দ্যাট উইল নট গো আনপানিশড। এবং এটাতে যদি 2-4 জন ভালো লোকের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি এটা মাইনে নেওয়াই আমাদের জাতীয় ইন্টারেস্টের জন্য ভালো। ফেসিবাদের সঙ্গে ছিল, এটা সংজ্ঞায়ন হচ্ছে জাতীয় পার্টি করলেই ফেসিবাদের সঙ্গে ছিল, আওয়ামী লীগ করলেই ফেসিবাদের সঙ্গে ছিল। না খালেদ ভাই, আপনি যদি আমি মূলনীতি বললাম, এই মূলনীতিতে যদি ডেফিনেশনে জাতীয় পার্টি না পড়ে আপনি বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আপনি মূলনীতি এগ্রি করেন, তারপরে বলেন যে একটা আলাপ আলোচনার ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এটা ঠিক করব। আমি জাতীয় পার্টির স্পেসিফিক বক্তব্য দিতে চাই না, আমি শুধু বলতে চাই যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবেন না। কারণ আওয়ামী লীগ এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যারা স্ট্রংলি সহযোগিতা করছে আপনি তাদেরকে মাপপা কিছু লোককে বাদ দিবেন, জাস্ট টু মেক অ্যান এক্সাম্পল। জাস্ট আস্কিং, এই ক্ষেত্রে কি আমরা এই দায়িত্বটা জনগণের কাছে দিতে পারি না, তাই না? যেমন কেন আমি কথা বলতেছি গালিব, আমি বলি সেইটা হচ্ছে 2023-এর অক্টোবরে একবার আমি মানে ওপেন বলছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে শুধু চেয়ারটা ছাইরে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানায় ইলেকশন দেন, দেখি কয়টা আসলে জিতা আসেন। মানে আমার কথা হইল, জনগণ দিয়া প্রত্যাখ্যাত হওয়ার বা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার যে সুযোগটা গণতন্ত্রের আছে, সেইটা কি আমরা নিতে রাজি না? মানে ব্যাপারটা কি এরকম না? এখানে দুইটা জিনিস, একটা হলো যে এক পর্যায়ের অপরাধ আছে, যে পর্যায়ের অপরাধ হলে আমরা তাকে জনগণের কাছেই পাঠাই না। যেমন ধরেন একজন লোক দুর্নীতির কারণে অভিযুক্ত হইলো এবং সর্বোচ্চ আদালত থেকে পানিশমেন্ট হইলো, আপনি তার ব্যাপারে আর্গুমেন্ট করেন না যে আমি তাকেও নির্বাচন করতে দিব, দেখি জনগণ ভোট দেয় কিনা, বরং আপনি কিন্তু এই আর্গুমেন্ট করেন যেহেতু সে কনভিক্টেড, সে ইলেকশন করতে পারবে না। ধরেন একজন ঋণ খেলাপি, তার ব্যাপারে কিন্তু আপনি এই আর্গুমেন্ট করেন না যে সে ঋণ খেলাপি, সো হোয়াট, পিপল ডিসাইড। আচ্ছা ঠিক আছে, এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন ঠিক, এটা কি দলের ক্ষেত্রেও ঠিক? আমি মানি যাদের ব্যক্তিগত অপরাধ আছে তারা ইলেকশন করতে পারবে না, কিন্তু দলই নামতে পারবে না, দলই কিছু বলতে পারবে না, আওয়ামী লীগের কথা মুখ দিয়েই বলা যাবে না। আমি আওয়ামী লীগের কথা বললে আমিও আওয়ামী লীগের দোষর হয়ে যাব, আমার নামে হাজার হাজার। আমি এটা ফর ইনফাইনাইট টাইমের জন্য মনে করি না, কিন্তু একটা টাইম বিং আমি মনে করি এটা আমাদের গণতন্ত্রের জন্য জরুরি। কারণ আপনি যদি এখনই আওয়ামী লীগকে ইনরোড দেন, তাহলে আওয়ামী লীগ এখানে আইসা আবার কেওয়াস তৈরি করবে, কারণ সে তো আপনার এগেইনস্টে সন্ত্রাস করবে আবার। এই গেমের মধ্যে যাওয়ার কোনো মানে আপনি মনে করতেছেন ওকে যদি আপনি রেজিস্ট্রেশনের বাইরে রাখেন তাহলে আর ও কেওয়াস করবে না, সন্ত্রাস তৈরি করতে পারবে না? আপাতত পারবে না, কারণ আপনি যদি তাকে নির্বাচনের বাইরে রাখেন, দেখেন আপনি সব নির্বাচনের বাইরে রাখলে আপনি আর এটা করতে পারবেন না, আপনি এরকম মনে করছেন? ঠিক আছে, আওয়ামী লীগের পলিটিক্যাল সাপোর্ট লেস দ্যান 10%, এই 10%ও আপনার পোলগুলো যদি এখন দেখেন, আগামী নির্বাচনে এই 10% এদিক ওদিক ভাগ হয়ে যাবে। আপনি যদি আওয়ামী লীগের বিচার করেন, একটা নির্দিষ্ট সময় সে বাইরে থাকে, তাহলে এর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। তাহলে ও কেওয়াসটা আর করবে না, যে কেওয়াসটা আপনি ধারণা করতেছেন যদি ওর ইলেকশনে আনেন তাহলে। আচ্ছা, তাকে ইনফাইনাইট টাইম, আমি ইনফাইনাইট টাইম বাইরে রাখার পক্ষে না। আমি মনে করি বিচারের পরে আপনার রিকনসিলিয়েশন শুরু করতে হবে। মোটামুটি 3টা নির্বাচন বাইরে রাখার ব্যাপারে পরিষ্কার। বেরিসা পাটোয়ারি আপনার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেটি হচ্ছে যে জামাতে ইসলামী ওই সময় 21শে আগস্টে গ্রেনেড হামলার পরে জামাতে ইসলামের অবস্থানকে নিয়ে ইসলাম অনুমোদন করে কিনা? আপনি যদি ছোট্ট করে জবাব দেন। আমরা আসলে পাটোয়ারির সাথে কথা কম বলতেছি, আপনার সাথে কথা বলতে বেশি ভালো লাগছে। জোটে যখন জামাত ছিল, আমি যদি ওভারঅল তাদের পারফরম্যান্স দেখি, তাদের 2 জন মন্ত্রী ছিলেন, তারা 1 পয়সারও করাপশন করেন নাই, এটা তাদের এক্সট্রাঅর্ডিনারি জিনিস ছিল। আর আপনি যদি আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। বিএনপির মন্ত্রিসভায় আমি ধরে নিলাম সেই সময় 30-35 থেকে 40 জন লোক ছিল, এর মধ্যে করাপশন করছে কিন্তু আসলে 5-6 জন। বিএনপিরও 27-28 জন ছিল যারা করাপশন করে নাই। সংখ্যাটা বোধহয় আরেকটু কম হবে। আচ্ছা 22-23 জন, 17-18 জন। জামাতের যদি 2 জন করাপশন না করে 17-18 জন করে নাই, করে নাই 50%। এটা ব্যক্তির জন্য করে নাই।
ব্যক্তির কারণে। না না, সে ঠিক আছে, কিন্তু জামাতের যেহেতু দুইজনেই করে নাই, এটা জামাতের জন্য একটা পজিটিভ পয়েন্ট। আপনি প্রশ্ন তুলতে পারেন এই দুইজন যদি 60 হয় তাহলেও কি তারা না করে থাকতে পারবে, দ্যাটস আ ভ্যালিড কোশ্চেন, কিন্তু ওনারা করে নাই। কিন্তু আমি যদি ওনাদের সমালোচনা আপনি যদি নেগেটিভ পয়েন্ট করতে চান তাহলে আমি 3টা বড় পয়েন্ট বলবো। একটা হচ্ছে বিএনপির করাপশনের ব্যাপারে ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই। 2 হলো বিচারপতিদের বয়স যখন বাড়ানো হয়েছে, এন্ডোর্স করছেন প্রতিটা কাজ এন্ডোর্স করছেন, মানে প্রতিটা কাজ এন্ডোর্স করছেন, এন্ডোর্স বলতে পারেন। ওকে, আই এগ্রি উইথ দ্যাট। সংসদে যখন প্রশ্ন উঠেছে, ছোট করে প্রশ্ন উঠছে, তখন প্রতিটা কাজ এন্ডোর্স করছেন। ওনারা মারা গেছেন, ওনাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু ওই সংসদের ওই হ্যান্ডসার যদি আপনি পড়েন, প্রতিটা কাজ এন্ডোর্স করা হয়েছে, প্রতিটা কাজ। আচ্ছা, না আমার ওটা দেখতে হবে, আমি না দেখে বলতে পারবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতেছি ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই। সেকেন্ড হইলো বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। আপনার এই বাড়ানোর মধ্য দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে আপনার আঘাত করা হয়েছে, এটাকে ওনারা সমালোচনা করেন নাই। শামীম ভাই যে প্রশ্ন তুলছেন সেটা মেরিট আছে, যে 21শে আগস্টের যে বোমা হামলা হয়েছে সেটাকে বিএনপি যখন আপনার এই জজ মিয়া নাটক করছে, ওনারা সেটার সমালোচনা করেন নাই। এটা অন্যায় কাজ করছেন, ভুল কাজ করছেন, ভুলকে আপনার স্ট্রেট ফরওয়ার্ড ভুল বলতে হবে। কিন্তু ডক্টর কালিব, আপনি যত সহজে ভুল বলেন, জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমরা এত সহজে ভুল স্বীকার করাটা আমরা দেখি না। তারপরেও আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যে কারণ আপনার কথা যেহেতু তারাও শোনেন, নিশ্চয়ই এটাতে 100 এটার মধ্যে প্রভাব আমরা দেখতে পাবো। যাই হোক, আমরা একটু ডক্টর গালিবের কথা শুনলাম, আমরা একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারির কথা শুনি। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আমরা জানি যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আসলে ভারত সফর করেছেন। তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু আমাদেররা এখনো জানি না যে এটার মধ্যে কি আলোচনা হয়েছে। আমরা কিন্তু এর আগে দেখছি যে জাতীয় পার্টি প্রধান ভারত সফর করতেন, ফিরে এসে সাংবাদিকদের বলতেন কিছু বলা যাবে না। আমার কাছে মনে আছে যে আমি একবার চেপে ধরছিলাম যে না, আপনাকে বলতেই হবে, আপনি বলবেন না কেন, আপনি একটা বিরোধী দলের প্রধান, তিনি, আপনি এটা কেন বলবেন না, মানে কিন্তু তিনি আমারও বলেন নাই। এখন জে.এম. কাদের সাহেব কিন্তু আবারও ভারত সফরে গেলে কি আলোচনা হতো এখন, মানে ওই সময় ভারত সফরে গিয়ে কি আলোচনা হয়েছে তা প্রকাশ্যে কেন এখন বলতেছেন না? মানে তিনি কেন এখন আমাদেরকে জানাইতেছেন না যে তাকে আসলে কি চাপের মধ্যে দিয়ে যাইতে হয়েছিল, বা তিনি কি চাপের মধ্যে গেছেন, তাহলে আমরা এটা বুঝতে পারতাম। আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু বলতো তারা ভারত যান যাতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে ভারত সাহায্য করে। আপনার নিশ্চয়ই মনে থাকবে ব্যারিস্টার পাটোয়ারি, আপনি একটু আমাকে বলেন যে জে.এম. কাদের সাহেবের সাথে ভারত। জে.এম. কাদের সাহেব ওটা স্লিপ অফ টাং ছিল, আর চ্যাটহ্যাম রুল বলে একটা রুল আছে যে একান্তে কথা বলে এটা বাইরে বলা যাবে না, এটা খুব নরমাল। দেখুন, জে.এম. কাদের কোনো পোর্ট দিয়ে আসে নাই, কোনো বিদেশে কোনো সামরিক চুক্তি করে আসে নাই, কোনো নন ডিসক্লোজার ক্লজের কিছু করে নেই। কি করছে আমরা জানি না, আমরা জানি না, হ্যাঁ, কিন্তু অবশ্যই লিখিত কিছু হয়নি, চুক্তি হয়নি। বর্তমান সরকার তো চুক্তি করবেন না, জে.এম. কাদের হচ্ছে ভারতকে সাহায্য করবেন, ভারত যাতে এখানে অ্যাক্ট করতে পারে। এমন আমার তো মনে হয় উনি ওনার অভিজ্ঞতা থেকে এমন একটা অপিনিয়নও দিতে পারেন যে বারবার একতরফা ভোট করা হলে দেশের ক্ষতি হতে পারে, এমন অপিনিয়নও দিতে পারেন। আমি নিজেও জানি না, কিন্তু বর্তমান সরকার নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে চুক্তি করেছে এবং জামাত সেটাকে সমর্থন করেছে, ইসলামিক দলগুলো এনসিপি জামাত সমর্থন করেছে। আচ্ছা, গালিব ভাই অসাধারণ বক্তব্য দিয়েছেন এবং তার মধ্যে যে কুইক স্বীকার করে নেয়, এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল, এবং আমি মনে করি ওনার মতো লোক যে দলের অ্যাডভাইজার থাকবেন বা তার কথা শুনলে অবশ্যই জামাত আরো লিবারেল হবে, আরো ইনক্লুসিভ হবে এবং পলিটিক্যালিও শাইন করবে। দুজন মন্ত্রী জামাতের ছিলেন, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব, আমরা নিজেরা দেখেছি তারা অত্যন্ত সৎ ছিলেন। এই পচাগলা সমাজে আর্থিক লোভ সংবরণ করে যিনি মন্ত্রী হন, এমপি হন, তাকে এক কথায় অনেক শ্রদ্ধা দিতে হবে, কারণ এটা বিশাল ব্যাপার। কিন্তু 2001 থেকে 2006 বিএনপি যতগুলো খারাপ কাজ করছে, না এটা স্বীকার করেছেন, এটা তো গালিব স্বীকার করেছেন, স্বীকার করেছেন, গালিব স্বীকার করেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট 1,28,00,000 ভুয়া ভোটার হয়েছিল সেই সময়। একটা ভোট হয়ে যেত কিন্তু, এবং সেই ভোটটা 14-18-র মতোই হতো, হয়ে যায় নাই। যদি হয়ে যেত তাহলে এইরকমই ঘটনা ঘটতো। তবে আওয়ামী লীগ জামাতের প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করেছে, বিএনপির প্রতি অনেক নিষ্ঠুর আচরণ করেছে। একটা দেশের রাজনৈতিক দল তার দেশের আরেকটা রাজনৈতিক দলের উপর কখনো এত নিষ্ঠুর আচরণ কখনোই কোনো জাস্টিফাইড কিছু হতে পারে না। তো সে কারণেই আওয়ামী লীগকে আন্দোলন করে ফিরে আসতে তো পারছে না বা জনসমর্থন পাবে না। ভোটের পার্সেন্টেজ খুব কঠিন বিষয়। আমার কিন্তু ব্যক্তিগত অভিমত, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজের ভয়েই, এবং আওয়ামী লীগ সহ 14 দল মিলে একটা অ্যালায়েন্স করলে ভালো পার্সেন্টেজ ভোট পেয়ে যেতে পারে। সুবর্ণ সুযোগ ছিল আন্দোলনের পর 3 মাসের মধ্যে। না, কিন্তু আপনার এই অঙ্কটা কি ঠিক আছে ব্যারিস্টার পাটোয়ারি? আপনি কি এই অঙ্কটা পরীক্ষা করছেন? কারণ আমার কাছে কিন্তু মনে হয় এই অঙ্কটা ঠিক নাই। কারণ বাংলাদেশের মানুষের জন্য 71 সাল খুব ইম্পর্টেন্ট, বঙ্গবন্ধু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আওয়ামী লীগের ভোট বলে কোনো ভোট এক্সিস্ট করে না আসলে।
কারণ হচ্ছে গত 15 বছর ধরে আওয়ামী লীগ এমন অনেক কিছু করছে, স্থানীয় পর্যায়ে ভোট চাইতে গেলে তাদের কিন্তু মুশকিল আছে। আপনার আরো উদাহরণ দেই, বেরসে পাটোয়ারি, আপনি আমাকে একটু বলেন যে এই যে 24 সালে ইলেকশন হয়েছে, এই ইলেকশন সময় বাংলাদেশে আসছিলাম আমি, বিভিন্ন জায়গায় ঘুরা ফিরা কিন্তু ভোটারের দেখা পাই না, অল্প ভোটারের দেখা পাই। পরে দেখি যে ঢাকার একটা সেন্ট্রাল স্টেশনে ভোট পড়ছে হচ্ছে 2% নাকি 4%, এখন ভুলে গেছি। তার মানে আওয়ামী লীগের সমর্থক তো আছে, তারা তো এই ভোট দিতে যায় নাই, তারা তো এই ভোটটারে বর্জনই করছে। আসলে 24 ইলেকশনের কথা বলছি আমি। সরকারি দলে থাকে আওয়ামী লীগ সবকিছু মেস আপ করে ফেলে, বাট আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন তাদের দল টলগুলো গুছানো থাকে। দেখেন 79-এ যে ভোট হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ 30% ভোট পেয়েছে, 86-তেও 30% ভোট পেয়েছে, এখন কমে যাওয়াই স্বাভাবিক। তবে একটা কনসিডারেবল পোর্শন অফ জনগণ তো তাদের সাথে আছে, এবং 32 নম্বর ভাঙা বা বিভিন্ন কারণে তারা একতাবদ্ধ হয়েছে মানসিকভাবে একতাবদ্ধ না, হয়েছে। সেটা তো আপনি যত অত্যাচার করবেন, আপনি যত নিষিদ্ধ করতে বলবেন, আপনি যত অত্যাচার করবেন, আপনি তাদেরকে দেখলেই মাইন্ড দিবেন, দেখলেই বলবেন যে না তোমাদেরকে আর পাতেই দেওয়া যাচ্ছে না, তখন তারা ডাকুই হবে। আর কি হবে? সবচেয়ে মানে এক্সাম্পল হচ্ছে জামাত ইসলামী, এত টর্চার করার পরও তারা এখন অন্যতম বড় দল এবং দিন দিন বড় হয়েছে আওয়ামী লীগের আমলে। তো ওইটা একই থিওরি আওয়ামী লীগের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হওয়াটাই স্বাভাবিক। একটা ভোট বাদ দিতে পারতেন। আমি গালিব ভাইয়ের সাথে একটা কথা বলবো, গালিব সাহেবের সাথে, যে হ্যাঁ ব্যাংকাররা কিন্তু ভোট করতে পারবে না, হত্যার কনভিক্টেড আসামি ভোট করতে পারবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোনো অর্ডার আসে নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নাই অ্যাজ এ দল। মানে যে ব্যান অর্ডারটা করা হয়েছে এটা কিন্তু লিগালি সাস্টেইনেবল না। যে গণহত্যার অভিযোগ থাকার কারণে আওয়ামী লীগকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হলো। গণহত্যার অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারতো, একটা রায়ও হয়ে যেতে পারতো, হয়নি। তাহলে গভর্নমেন্ট নিজেও কিন্তু ওই অপশনগুলো ওপেন রেখেছে। কেন রেখেছে গভর্নমেন্টই জানে, কিন্তু জিনিসটা ডিফেক্টিভ হবে যে আপনি টেম্পোরারি ব্যান অর্ডার দিয়ে একটা স্থায়ী ইলেকশন তো স্থায়ী, 13 ইলেকশন তো, ত্রয়োদশ ইলেকশন তো একবারই হবে, এর পরটা হবে 14তম। তো ওই টেম্পোরারি ব্যান দিয়ে আপনি কাউকে একটা স্থায়ী ইলেকশনে ব্যান করতে পারেন না। এই বিষয়ে আমি মনে করি অসাধারণ ভূমিকা রাখতে পারতো জামাতের আমির সাহেব। তিনি প্রথম দিনই বলেছিলেন আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু উনি ওটা স্টিক করতে পারলেন না। কারণ 17 বছরের রাগ, ক্ষোভ, নির্যাতন, হত্যা, গুম, এ সবকিছু যখন একসাথে আসে তখন স্বাভাবিক আওয়ামী লীগ শব্দটাই কেউ শুনতে চায় না। কিন্তু শেষ করে দিচ্ছি, ওই যে রাষ্ট্র তো বাঁচাতে হবে। আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে হয়, আমার কাছে মনে হয় যে আপনারা যারা আওয়ামী লীগকে ব্যান করতেছেন তারা আওয়ামী লীগকে একরকম সুবিধা করে দিচ্ছেন। কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে থেকেও কয়েকজনের রায় হয়ে যাবে, তারা বিদেশে পালায় আসে বেশিরভাগ লোক, তারা ইলেকশন থাকলেও তারা ইলেকশনে আসলে অংশগ্রহণ করতেন না, কোনো না কোনো একটা ছুতা ধরে তাদেরকে ইলেকশনের বাইরে থাকতে হইতো। এখন তাদেরকে এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। বেশি পাঠার একটা ছোট মন্তব্য করলে আমি একটু ইয়ার কাছে যাই, যে আমার মনে হয় যে মামলা পেন্ডিং আছে, অন্তত 100 এমপি বা 150 এমপি ভোটে দাঁড়াতেই পারবে না লাস্ট টাইম। তারপর হচ্ছে প্রধান দাঁড়াবেও না। এবং শেখ হাসিনা যদি নেতৃত্ব সামনে থেকে না দিতে পারেন, এই ক্ষেত্রে তিনি দিতে পারতেছেন না কারণ তিনি কনভিক্টেড, তাহলে আওয়ামী লীগ ভাগ হওয়ার সম্ভাবনা আছে কয়েকটা। সেই আওয়ামী লীগের মধ্যে থেকে কে কোনটা মানে আমি জানি না, মানে তাদেরকে একটা বড় বিপদ থেকে আসলে বাঁচায় দেওয়া হইতেছে। কারণ নৌকালে অন্তত 3টা গ্রুপ দাঁড়ায় যেতে বলে আমার মনে হয়। খালেদ ভাই, আমি এই জায়গায় ফিলোসফিক্যালি ডিফার করি। আমি মনে করি যে আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট জায়গাটা হলো যে আমরা একটা ফ্যাসিবাদ অতিক্রম করে আসছি, এবং এই ফ্যাসিবাদের মেকিং এ যারা ছিল তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট থাকতে হবে আমাদের সমাজে। আপনি এটা আদার দৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু আমি মনে করি যে পানিশমেন্টের এগেইনস্টে তো না, পানিশমেন্ট যাদের বিরুদ্ধে মামলা হবে, যাদের বিরুদ্ধে পার্টি, আমি মনে করি পার্টি, আপনি আমার সাথে ডিফার করতে পারেন, মানে সংগঠনের ব্যক্তি এবং পার্টি দুইটাই। ওকে, আমরা আপনার কাছে একটু আসি ডক্টর গালিব, যে 24 আগস্ট থেকেই মানে আজকে আওয়ামী লীগের পক্ষে এত কথা বলছে, এটা কাইটা আবার মানে জামাতে ভাই, গালিব ভাই আপনি একটু বলে দিয়েন জামাত ইসলামের লোকরা যাতে আমাকে একটু কম আক্রমণ করে। আচ্ছা ভাই, বলে দিলাম যে খালেদ ভাই ভালো সাংবাদিক, তারা গালাগালি করা যাবে না, এবং গালাগালি অ্যাজ এ হোল করাই খারাপ জিনিস। আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ গালাগালি করলে আপনি বলেন যে আমি আপনার পছন্দ করি, এই জন্য যেন গালাগালি না করে। আচ্ছা দেখা যাক আপনার পছন্দের ফলে এটা কি হয়। কিন্তু আমি আপনাকে বলি, 24 আগস্ট থেকে মাওলানা ভাসানী একটি বক্তব্য অনেকে সামনে এনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি হলো নীল নদের পানি নীল নয়, জামায়াত মানে ইসলাম নয়। প্রায় একই সুরে গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে নিয়ে একের পর এক
নেতিবাচক বক্তব্য দিচ্ছেন, মানে ভাসানী যেমন বলতেন জামাত আসলে ইসলাম না, নীল নদের পানি নীল না, জামায়াতে ইসলামী মদিনা নয় মওদুদের ইসলাম এরকম বলতেছেন, জামায়াতের আকিদা সহি নয়, জামাতের কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্কর, জামাত ইমানের বড় ডাকাত, এসব বলে তিনি জামাতকে ভোট দিতে নিষেধ করতেছেন। আমার এই প্রশ্নটা একটা লেজের প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে এরকম দেখেন কিনা মওদুদিবাদী ও দেবন্দীদের মধ্যে শেষ পর্যন্ত ঐক্য হবে না, হেফাজতে আমিরের বক্তব্য এটা স্পষ্ট কিনা? না দেখেন, এখানে একটা জিনিস হলো যে মাওলানা মওদুদির কিছু বক্তব্য নিয়ে আমাদের আপনার দেওবন্দি ধারার আলেম যারা আছেন ওনাদের আপত্তি আছে। ওনারা এটা বলেন যে আকিদাগত প্রবলেম আছে, জামাতের আকিদায় সমস্যা আছে। এটা অনেক দিন থেকে ওনারা বলে আসতেছেন এবং এই প্রবলেমটা 100% রিজলভ হয় না এই দুই গ্রুপের মধ্যে, কিন্তু পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার কারণে আবার কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো আমার কাছে এখন যেটা মনে হইতেছে যে সামনের দিনে এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার হবে, কিন্তু খুব স্ট্রং আকারে আসবে না, বরং আপনি দেখবেন যে আগের চাইতে আগে এটা আরো অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে এটা কমবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা ব্যবহার হবে। যেমন ধরেন যে জামাতের যারা অপোনেন্ট থাকবে তাদের জন্য এটা খুবই ভালো স্ট্র্যাটেজি যে তারা যদি আরো একটা দুটো ইসলামিক দল তাদের সাথে পায় এবং তারা যদি জামাতকে ব্যাশিং করে তাহলে একটা নিউট্রাল জায়গাটা হলো। আমি যে ধরেন আমি এগুলোকে ন্যাচারাল প্রক্রিয়া হিসেবে দেখি, আমি যেই জায়গাতে দাঁড়াইতে চাই সেটা হলো যে ইসলামের মধ্যে ভিন্ন ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ভিন্ন ভিন্ন ওপিনিয়ন আছে, একজনের সাথে আরেকজনের ওপিনিয়ন ডিফার করে। এটা ইসলামের আকিদার মধ্যেও ডিফারেন্ট স্কুল আছে, ইসলামের ফিকের মধ্যেও আছে, ইসলামের পলিটিক্সও আছে। এটাকে আমাদের মাইনা নিতে হবে, একটা সহ অবস্থানের জায়গা থেকে মাইনা নিতে হবে। একজন আরেকজনের একাডেমিক সমালোচনা করুক, কিন্তু খুব বাজে ভাষায় যেন সমালোচনা না করে। সবাই মিললে এক হয়ে যাবে এটাও যেরকম হইব না, আবার সবাই আলাদা আলাদা থাকা মানেই কেউ ইসলামী না এটাও না। এই মানুষের আন্ডারস্ট্যান্ডিং আমি আমার জায়গাটা একটু বলি ডক্টর গালিব। যেমন ধরেন আমরা যাদের কথা বলতেছি যে ইসলামী আকিদা এটা ঠিক আছে কিনা ওটা ঠিক আছে কিনা, তাদের মধ্যে অনেকেই এই নির্বাচনের আগে বলতেছেন যে তারা আসলে শারিয়া চান, কিন্তু জামাতে ইসলামী শারিয়া চাওয়ার ব্যাপারে জামাতে ইসলামীর বক্তব্য হচ্ছে একটু তাত্ত্বিক, যে আসলে শারিয়ার সাথে কতটুকু গণতন্ত্রের পার্থক্য, তারপরে তো শারিয়া কত সময় ধরে পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট করা হবে কিনা, এগুলি নিয়ে নানা ধরনের আলাপ আলোচনার কথা যেমন আপনিও বলেন, আরও অনেক তাত্ত্বিকের মুখে আমি এটা শুনছি। এখন এই ক্ষেত্রে আপনি এটার কি বলবেন? আপনারা তো পরিষ্কার করে বলতেছেন না যে আসলে শারিয়া চান না, পরিষ্কার করে যে এটার মধ্যে একটা টাইমলাইনও দিতেছেন না যে ঠিক আছে আমরা 2026 সালে নির্বাচিত হইতেছি, শারিয়া আনতে আমরা শুরু করবো 2028 সালে, বা পর্যায়ক্রমে আমরা আনবো অথবা আমরা আনবো না। না দেখেন, এটা তো খুব ক্লিয়ার, জামাত যেটা চায় সেটা হলো যে সে দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রক্রিয়াটা এটা আপসাইড ডাউন হবে না, যে আপনি একদিন ফাইন মর্নিং সকালে উঠা সবকিছু আপসাইড ডাউন করে দিলেন, বিষয়টা এরকম না। কারণ এখানে প্রচুর একাডেমিক কাজ করতে হবে, ইন্টেলেকচুয়াল কাজ করতে হবে এবং একটা গ্র্যাজুয়াল অ্যাপ্রোচের মধ্যে যাইতে হবে। এখন আপনি জামাতকে কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন যে সে যখন আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দিবে সেইখানে কি কি প্রায়োরিটি দিতেছে, এখনকার বক্তব্যের মধ্যে তার কি কি প্রায়োরিটি, সেখান থেকে আপনি বুঝবেন যে আগামী 5 বছর জামাত কি করবে। যেমন ধরেন জামাতের আমির এবং নায়েবে আমির দুইজনেই কিন্তু আপনার বোধহয় 5 দফা কর্মসূচির কথা বলছেন। তারা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন, এমপ্লয়মেন্ট তৈরি করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, সন্ত্রাস বন্ধ করবেন। তো আপনাকে বুঝতে হবে এইটাই তার ইমিডিয়েট পলিটিক্যাল প্রায়োরিটি না। এটা ইমিডিয়েট পলিটিক্যাল প্রায়োরিটি হোক, আপনি বলতেছেন জামাতে ইসলামী একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এখন আপনি আমাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি সেই জিনিসটাকে একটু বুঝতে সাহায্য করবেন? যদি আমি 5টা ফ্যাক্টর দিয়ে আপনাকে জানতে চাই যে এটা বিচার, অর্থনীতি, গণতন্ত্র, শিক্ষা, নারী, এই ক্ষেত্রে আমরা এখন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার থেকে বাইরে কিনা, এবং জামাত ইসলামী এটা থেকে কি চায়? বিচার বিভাগটা কি আসলে এখন আমরা ইসলামী ব্যবস্থা থেকে বাইরে, এটার মধ্যে কি আসলে জামাত ইসলাম পরিবর্তন করতে চায়? খালেদ ভাই, এটা 3টা কম্পোনেন্ট। আমি যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে এটা অনেক তাত্ত্বিক আলোচনা, অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করা খুব কঠিন। 3টা কম্পোনেন্ট। একটা হইলো ইসলাম একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চায়, যেখানে মানুষের জন্য ন্যায় বিচার থাকবে। যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে আমি সমাজকে তখনই ইসলামী বুঝবো যখন আমি দেখবো যে মানুষ চুরি করে না, মানুষ মিথ্যা কথা কয় না, মানুষ ঘুষ খায় না। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা টার্গেট হবে এরকম, যিনি শাসক থাকবেন তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, তিনি সন্ত্রাস করবেন না, দুর্নীতি করবেন না এবং মানুষের অধিকারের প্রতি কম্প্যাশনেট থাকবেন। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আইন কানুন এবং সিস্টেম যেটা আমরা সামনের দিনে ডেভেলপ করব, এইটা কোরআন এবং সুন্নাহর সাথে কনফ্লিক্টিং কোনো কিছু আমি নতুন করে ইমপ্লিমেন্টেশন করব না। এটা কিন্তু বাংলাদেশে বিএনপিও এগ্রি করে, তাই না? বিএনপিও খুব স্ট্রেট ফরওয়ার্ড এই কথা বলে। জাতীয় পার্টি আওয়ামী লীগও করত, আওয়ামী লীগও বলছে, প্রতিবার বলছে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবে না। সেকেন্ড কম্পোনেন্ট দেখেন। থার্ড কম্পোনেন্ট হলো এক্সিস্টিং সিস্টেমের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। এইটাকে আমি কিভাবে চেঞ্জ করে একটু একটু করে একটা ইসলামিক সিস্টেমের দিকে যাব। যেমন ধরেন একটা এক্সাম্পল, আমাদের অর্থনৈতিক সিস্টেম ইন্টারেস্ট বেসড। এখন আপনি যদি ইন্টারেস্ট বেসড সিস্টেম থেকে বের হয়ে যান, ইন্টারেস্ট তো ইসলামে হারাম, তাই না? কিন্তু আপনি যদি বের হয়ে যান, আপনি কি একদিনে বের হইতে পারবেন?
যে যারা জামাতকে বলে যে তারা আগামীকাল সকালে কেন শরিয়া কায়েম করবে না, তাদেরকে না ক্ষমতা বসায় দেন, তারাও পারবে না। ওকে, এটা এত কমপ্লেক্স গ্লোবাল সিস্টেম, আপনি পারবেন না। তাহলে থার্ড কম্পোনেন্ট হলো এক্সিস্টিং সিস্টেমকে কেয়ারফুলি এক্সামিন করা, যে এর মধ্যে কোনটুকু ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে এবং সেটাকে আমরা কিভাবে একটু একটু করে চেঞ্জ করতে পারি। এই কাজটা কেউই হঠাৎ করে পারবে না। ওকে, আপনি হঠাৎ করে পারবেন না, আপনি এটা একটা পিরিয়ডিক্যাল বা টাইম বেসড একটা এক্স্যাক্টলি। এবং এইখানে আমি যেটা চাই যে একটা ইসলামী দল এই পরিবর্তনের রোড ম্যাপটা আগে ভাগে বলবে জনগণকে, জনগণের সাথে আলাপ করবে, তার অ্যাপ্রুভাল নিবে, তারপরে করবে, যাতে করে জনগণের কোনো অংশই ভয়ে না থাকে যে আমি তারে ভোট দিব, সে আইসা অন্য একটা কিছু করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখানে যেন কোনো অস্বচ্ছতা না থাকে। ঠিক আছে, মানলাম। তাহলে আমি আপনার কাছে থেকে মানে একটু বেরসে পাটোয়ারের কাছে যাই। খালি এই পর্যায়ে আমি একটু আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনারা যদি শারিয়ার ব্যাপারেই ধীরে ধীরে হোক, পর্যায়ক্রমে হোক, সেইখানে যদি যাইতে চান, তাহলে আপনারা জুলাই সনদ, উচ্চ কক্ষ, নিম্নকক্ষ, সবখানে পিআর, এগুলি কথা তাহলে কেন বললেন? মানে এগুলি তো দরকার নাই আর কি। মানে আপনি যদি শারিয়া কায়েম করেন, তাহলে তার সাথে জুলাই সনদের কি সম্পর্ক, বা জুলাই সনদ থাকলেই কি না থাকলেই কি? আমরা আসছি আপনার কাছে ডক্টর মির্জা গালিব। আমি একটু বেরসে পাটোয়ারির কাছে যাই। যে বেরসে পাটোয়ারি, আমরা যে এই কখনো সরকারে থেকে, কখনো ফরমাল বিরোধী দলে থেকে, জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের যে সহযোগী শক্তি ছিল, বারবার আমাদেরকে সেই প্রশ্ন করতে হইতেছে যে দেশে যাওয়ার মানে দেশ ছেড়ে যাওয়ার আগে আওয়ামী লীগের নেত্রী আপনাদের সঙ্গে কোনো আলাপ করেছিলেন, কিছু কি বলেছিলেন? এখন যে তিনি দেশের বাইরে আছেন, তিনি কি আপনাদের সঙ্গে আলাপ করেন? তিনি যে এইসব নির্দেশনা দেন, যে কখনো বাস পুরানোর, কখনো আন্দোলন করার, কখনো ঢাকা লকডাউনের, এটার সাথে কি আপনাদের সম্পর্ক আছে? আপনি পার্টির জেনারেল সেক্রেটারি, আপনি কি একটু বলবেন আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি এখন ভারতে পালিয়ে আছেন, তিনি কি আপনার সাথে যোগাযোগ করেন? কি বলেন বলবেন? 16 বছর না, আমরা বলবো কোশ্চেনেবল টাইম ধরলে 10 বছর 6 মাস। আর হ্যাঁ, আমরা ছিলাম অনেকটাই, সংসদে ছিলাম, বিরোধী দলে ছিলাম। অবশ্যই আওয়ামী লীগের এই জ্বালাও পোলাও আমরা কোনোভাবেই সমর্থন করি না। তবে ইতিহাস বলে আপনি যখন স্পেস দিবেন না, যখন দেয়ালে তাদের পিঠ থেকে যাবে, তাদের দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তখন তারা রিয়্যাক্ট করবেই। পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে বারবার। এবং আমি যেটা মনে করি, সমাজটা খুব দ্রুত ভাগ হয়ে যাবে। আমরা মানে কোনো খারাপ ভালো অর্থ বলছি না, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক এই দুই ভাগে। 47 আমাদের একটা সাম্প্রদায়িক প্রোডাক্ট এবং সাথে অনেক কিছু ছিল। আবার 71 কিন্তু আমাদের একটা অসাম্প্রদায়িক প্রোডাক্ট। এরকম বাংলাদেশের ভিতরেও একবার সাম্প্রদায়িক আসবে, একবার অসাম্প্রদায়িক আসবে। তো যখন অসাম্প্রদায়িকের প্রেশার বাড়বে, তখন আওয়ামী লীগ অটোমেটিক রিভাইভ করবে। আওয়ামী লীগের রিভাইভ কোনো ককটেল মেরে করার দরকার হবে না, এই কারণে যে এই সরকারই বাংলাদেশে আসবে, সে দেশের মানুষকে হ্যাপি করতে পারবে না, এবং একটা বড় অংশের মানুষ আন্দোলন করতে চাবে এবং প্রয়োজনে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে চাবে। একটা ছোট উদাহরণ দিই, কোনো কারণে ভোটে যদি জামাত জিতে যায়, এটা 6 মাস আগে আমরা বলতামই না, এখন আবার প্রশাসন যেভাবে সাজানো মনে হয়, যেদিন জামাত জিতে যাবে তার পরের দিনই তো আওয়ামী লীগ বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে প্র্যাকটিক্যালি, অর ভাইস ভার্সা, বিএনপি জিতে গেলে। তো এটা তো রাজনীতির রিয়েলিটি। যখন আপনার সার্টেন পপুলেশন আপনার সাথে আছে, আপনি অটোমেটিক ব্যাক করবেন। এখন আপনি তাকে ধমক দিয়ে, কার্টেল করে, কন্টেইন করে আনবেন, নাকি তার জন্য ওই অপশনটা ওপেন রাখবেন যে সে ধাক্কা দিয়ে আসবে? আর আমার সাথে কোনো কথা হয় না। আমার সাথে ওবায়দুল কাদের সাহেবের জীবনে একবারই কথা হয়েছিল সংসদে। উনি আমাকে ডেকে বলেছিলেন, তুমি সংসদে ভালো কথা বলো। এর বাইরে কখনো কোনো যোগাযোগ হয়নি। আমরা আমাদের রাজনীতি করছি, 71-এর পক্ষে রাজনীতি করছি। হ্যাঁ, 32 নম্বর ভাঙার বিরুদ্ধে আমরা কথা বলেছি, তখনও বলেছি, এখনো বলছি। এতে আওয়ামী লীগের কিছু লোক খুশি হতে পারে। আবার যে থিওরিটা বাজারে ঘুরছে, জাতীয় পার্টি ভোট করলে আওয়ামী লীগ প্রচুর ভোট দেবে, আওয়ামী লীগ সেই দল না। সেই কম্প্রোমাইজিং দল হলে আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে আসতো না। আওয়ামী লীগকে ভোট থেকে বাদ দেওয়া হলে তারা ভোটটা প্রতিহত করবে। এবং আমি জাস্ট একটু বোঝার জন্য পাটারি যে মানে বেশি পাটারি যে আওয়ামী লীগের সাথে যে অনেক লোকজন আছে, সেইটা আমরা কি করে বুঝতেছি যে আওয়ামী লীগের সাথে অনেক জনগণ আছে? এটা একটা কারণ হচ্ছে আওয়ামী লীগ 4th জেনারেশনের দল এবং সুবিধাভাগী প্রচুর ক্লাস। তারা গত 15 বছরের ক্লাস, আমি যেহেতু এমপি ছিলাম, আমি দেখেছি ধানের লাইসেন্স, গমের লাইসেন্স, ধানের চালের কোটা, অনেক কিছু মিলে একটা সুবিধাভোগী ক্লাস তারা তৈরি করতে পেরেছে গত 10-15 বছরে। এই সুবিধাভোগী ক্লাসটা, যারা সুবিধাভোগী ক্লাস, তারা চেয়ারে না থাকলেও কি দলের প্রতি লয়াল থাকে? না, একটা অংশ থাকবে, একটা অংশ থাকবে না। আবার বর্তমান সরকার যে বেটার কিছু দিতে পারছে, বিশাল একটা অসাধারণ সিঙ্গাপুর মালয়েশিয়া করছে, যদি বর্তমান সরকার সিঙ্গাপুর মালয়েশিয়া করতে পারতো, মানুষ সব দল ভুলে এই সরকারকেই করতো। যেহেতু বর্তমান সরকারও ফেইল্ড, সামনেরটাও বিশাল কিছু করতে পারবে না,
অটোমেটিক যার যার দলীয় রাজনীতি সেটা ফিরে আসবে, কম বেশি, যেহেতু কেউই এটাকে লিউকিয়াং এর মতো কিছু করতে পারবে না অথবা মালয়েশিয়ার মতো করতে পারবে না, সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখি না। তাহলে আপনি মনে করতেছেন যে আওয়ামী লীগের একটা জনসমর্থন এখন রয়েছে, যে আওয়ামী লীগের জনসমর্থন আছে এখন কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা নেতার কথায় তার অবস্থান ঠিক করবেন, পরিবর্তন করবেন, এরকম মনে হচ্ছে? না, এতটা বলতে পারবো না আমরা, কারণ অনেকগুলো ডাইনামিক্স থেকে একটা তো স্বীকার করতে হবে, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে। এবং আমি 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 এই অঞ্চলের যদি আমি রাজনৈতিক ইতিহাসগুলির দিকে যদি আপনাকে একটু তাকাইতে বলি, যে কংগ্রেস তো বিলুপ্ত, মানে বিলুপ্ত আমি বলবো না, কিন্তু কংগ্রেসের তো অনেক দূর পর্যন্ত তাদের পতন হয়েছে। পশ্চিমবঙ্গে সিপিএম এর তো আমরা আসলে চিহ্ন সেই অর্থে দেখি না। পাকিস্তানের মধ্যেও আসলে আমরা ওই যে ওই পার্টিটার নাম ভুলে গেলাম এখন, ওদের তো আসলে মুসলিম লীগ চলে গেছে, হ্যাঁ মুসলিম লীগ নাই হয়ে গেছে। তাহলে এরা নাই হয়ে গেছে, আওয়ামী লীগ যে নাই হবে না এটার কারণটা কি? মানে এটা মানে কেন নাই হবে না ওরা? হ্যাঁ, হতে পারে যে কোনো দলই নাই হতে পারে। ওই যে জামাত যে নাই হলো না, জামাত তো টিকে গেল এত কিছুর পরেও, ফাঁসি দিল, জোর করে ফাঁসি দিল, আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে ফাঁসি দিল, কিন্তু জামাত তো বিশালভাবে টিকে গেল। জামাতের সাথে যদি ধর্মের এরকম একটা ওতপ্রোত বন্ধন না থাকতো, তাহলে জামাতের ব্যাপারেও অনেক সন্দেহ ছিল যে টিকতো কিনা। আমার ব্যক্তিগত আমি আপনার সাথে একমত। তবে কারণ বাংলাদেশের মানুষ জামায়াতের যত ডক্টর শফিকুর রহমান বা তার আগে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের দেখে দলটা করেন আসলে জামায়াত কি বলতে চায়, ওই যে ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থার কথা বলতে চায়, সেই জন্য করেন না। পাশাপাশি ওই যে আওয়ামী লীগ ৭১ নিয়ে আসবে, ৭১ আছে, ৭১ এফেক্ট হবে, এই থিওরি আসবে, এই প্রোপাগান্ডা আসবে, এই ন্যারেটিভস আসবে। হ্যাঁ, যেমন খালেদ ভাই আমি একটু একটা মিনিট বলি। পাটারি বলা হয়তো শেষ নাকি শেষ করবেন? আমি এখানে খুবই স্ট্রংলি ডিসএগ্রি করি, কারণ এই আলোচনা অ্যাজ ইফ যে ধরেন আওয়ামী লীগের একটা সরকার ছিল, সে হয়তো ছোটখাটো একটা আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, আবার ফিরে আসবে, এরকম মনে হচ্ছে। কিন্তু মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, মাঝখানে আপনার ২০০০ লোককে তারা খুন করছে, তারা সবাই তরুণ, তাদের বয়স ১৫, ২০, ২৫ বছর, আপনার ২০-২৫ হাজার লোকের আহত করছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে, ট্যাঙ্কের উপরে উঠাইয়া মেরে ফেলছে। এই তরুণ প্রজন্ম এই দেশে থাকবে আরো ৪০-৫০ বছর, যার বয়স এখন ধরেন যে ২০ বছর, সে আরো ৫০ বছর এই দেশে থাকবে। সো আপনি আওয়ামী লীগকে জাস্ট একটা স্বাভাবিক প্রক্রিয়া চিন্তা করা আমি মনে করি না যে ডক্টর কালিম এই ২০০০-এর হিসাবটা কি অগাস্ট 15 ইউএন এদের পর্যন্ত? কারণ হচ্ছে যে বাংলাদেশ, আমি শুধু অগাস্টে যখন গণ অভ্যুত্থানটা হচ্ছে তখন ৫ পর্যন্ত আপনি ৫ আগস্ট পর্যন্ত বলতেছেন, যেহেতু ২০০০ লোককে মারা হয়েছে, বহু লোককে পঙ্গু করা হয়েছে, সেহেতু এত সহজে আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগকে নিয়ে এত সাধারণ আলোচনা করা যাবে বা স্বাভাবিক আলোচনা করা যাবে সেটা। আওয়ামী লীগ তো একটা জেনারেশনাল ট্রমা তৈরি করছে, আপনি তো এই জেনারেশনাল ট্রমাকে আন্ডারস্টিমেট করতে পারবেন না। কেন আপনারা এটাকে শেখ হাসিনা এবং তার সরকারের মানে করার ট্রমা আপনি বলতেছেন না, এটাকে আওয়ামী লীগের ট্রমা কেন বলতেছেন? মানে এটা আমি একটু বুঝতে চাই। দেখেন শেখ হাসিনা কে, সে তো আওয়ামী লীগের সভানেত্রী। না, আমি শেখ হাসিনাকে কোট করি, তা আমাকে ছাড়া আওয়ামী লীগের সকল ব্যক্তিকে কেনা যায়, আমি আওয়ামী লীগ না। শুনেন, এগুলো রেটরিক কথাবার্তা, কিন্তু রেটরিক না তো। আপনি শেখ হাসিনা সর্বশেষ মন্ত্রিসভায় দেখেন, আওয়ামী লীগের পাবেন না কইজা। কেন আওয়ামী লীগ পাবেন না? আমি বলি না, আমি বলতেছি প্রথম সারির আওয়ামী লীগের না, আমি বলি প্রথম সারির আওয়ামী লীগের না, আওয়ামী লীগ যে বেসিসের উপর দাঁড়ায় আছে, ধরেন জয় বাংলা স্লোগান কি ব্যবহার করে নাই এই ফ্যাসিবাদ তৈরি করার জন্য? ধানমন্ডি ৩২ কি তার সিম্বল ছিল না? মুক্তিযুদ্ধকে কি সে বিক্রি করে নাই? সেগুলিকে বিক্রি করছে, কিন্তু সেগুলি বিক্রি করছে, কিন্তু তার সেগুলি ব্যক্তি দায়, তার মন্ত্রিসভার তার যেই লোকজনগুলি, সেগুলি তার ব্যক্তি দায়। আমি তার বারবার বলতেছি, এর কোনোটাই সে করে নাই। এই কারণ কইরা একটা কাজও, যেমন ধরেন সংবিধানের কথা আমি বলি, সংবিধানে গুম খুনের কথা আছে। আর আওয়ামী লীগই তো আসলে, আপনি ৩২ নম্বরের কথা বলতেছেন, ৩২ নম্বরে যে লোকটা মারা গেছে সপরিবারে, সেই লোকটা আওয়ামী লীগ করতো না, শেষ পর্যায়ে গিয়া সে করতো আরেকটা দল, দেশে বাকশাল করতো আর কি। কিন্তু আচ্ছা, আপনি এই কথা বলেন খালেদ ভাই, আজকে পর্যন্ত আপনি আওয়ামী লীগের একজন নেতা পাইছেন যে বলছে যে শেখ হাসিনা আমার দলটারে শেষ করে ফেলছে? না, অনেক লোকরে আপনি চান্স দিলে বলবে এই কথা, আপনি তো চান্সই দিচ্ছেন না।
আপনি তো আওয়ামী লীগের লোক, আপনি তো চান্সই দিচ্ছেন না। আপনি জিজ্ঞেস করে দেখেন, বহু লোক এই কথা বলছে, তার দল শেষ করে ফেলছে, তার দল যে শেষ হয়ে গেছে কারো না কারোর জন্য তো শেষ হয়েছে, শেখ হাসিনার জন্যই শেষ হয়েছে, সেই জন্য সে ফেরার, সেই জন্য সে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে। তাদেরকে বলেন এটা বলতে, আরো বেশি বেশি বললে তখন আপনার দেখবেন মানুষের জনমত তাদেরকে এখন আপনি ফেরত তারে দেওয়ার জন্য একটু পজিটিভ হবে। আপনি বলতে বলেন, আপনি তারে মিনিমাম সুযোগটাও দিবেন না বলতে, কেমনে সে বিদেশে না, দেখা minimum বলবে? সুযোগ তো সে সে পাবে, তো আর বিচার কোনি খাবে, হোক। সে তো আর কোনি খাবে, আওয়ামী লীগের লোকের না কাছে না, কোনি বিচার খাবে। হোক, অপেক্ষা করুক, বিচার হোক, বিচারের পরে আসবে রিকনসিডার। আমি তো ইনফাইনাইট টাইমের জন্য কখনোই বলি না যে আপনি এটাকে বন্ধ করে রাখবেন, কিন্তু আপনি এখনই দিবেন, আমি এটার কোনো মিনিং খুঁজে পাই না। না না, এখনই দিবেন মানে আপনি তার রাজনীতিটা বন্ধ করে রাখবেন দল হিসাবে, তাকে দল বা দেশ বা একটা যে অপ্রাণবাচক জিনিস, সে তো আসলে মানে কোনো অপরাধ করতে পারে কিনা আমি ঠিক জানি না, মানে এইটাতে আমি কনভিন্স হতে পারি না। ধরেন শেখ হাসিনা সহ 100 লোক অপরাধ করতে পারে, কিন্তু একটা দল, একটা মার্কা অপরাধ করতে পারে, এটা আমি কনভিন্স হতে পারি না আসলে। পুরা দলই যখন আপনার মানে 3টা ইলেকশন কালেকটিভলি চুরি করে, তখন তো এটা দলের উপর বর্তায়, এই দায় দায়িত্ব তো আপনাকে নিতে হবে। ওয়েল, আমরা একটু ব্যারিস্টার পাটোয়ারি আপনার কাছে একটু জানতে চাই যে এইটার ক্ষেত্রে আসলে ডক্টর গালিবের অবস্থান, জামাতে ইসলামের অবস্থান এবং আরো অনেকের অবস্থান একদম স্পষ্ট যে তারা এইটাতেই বলতে পারবেন। আমি আপনার কাছে শেষ প্রসঙ্গে আসি। শেষ প্রসঙ্গটা এরকম হচ্ছে যে একটা টকশোতে, সাম্প্রতিক একটা টকশোতে হেফাজত নেতা খেলাফত মজলিসের প্রধান মাওলানা মামুনুল হক এক ধরনের স্বীকারোক্তির সুরে বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে, নির্বাচনে থাকলে আওয়ামী লীগকে ঠেকাতে তিনি বা তার দল বিএনপিকে সমর্থন দেন, বিএনপির বিজয় কামনা করেন। এখন আওয়ামী লীগ না থাকে, তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করছেন। এখন 24-এর 5 আগস্ট থেকে জামায়াত যে বিএনপির বিরুদ্ধে মাঠে রাজনীতিতে সক্রিয়, সেটা একই কারণে কিনা, মানে বিএনপি এবং জামায়াতের রাজনীতিতে যে পার্থক্য, মত পার্থক্য, আলাদাকরণ, সেটা একই কারণে কিনা? আপনার কাছে এটা শুনে আমরা ডক্টর গালিবের কাছে শুনবো এবং অনুষ্ঠান শেষ প্রসঙ্গ যে এটা বিএনপি জামাতই বলতে পারে। তো আমার কাছে মনে হয় 17 বছর তারা নির্যাতিত ছিল, এবং নির্যাতিত দলের মধ্যে এত দ্রুত ডিফারেন্স হওয়ার কথা না, এটা আর্টিফিশিয়ালও হতে পারে। আওয়ামী লীগকে যদি ব্যান করার প্রয়োজন হয় তাহলে ব্যান করে দিচ্ছেন না কেন কমপ্লিটলি? কারণ আওয়ামী লীগের ভোটারদের কাছে থেকে সবাই বলবে আমারে ভোট দাও, আমি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ব্যান লিফট করব, এটা হবে আমার ধারণা, আমার অভিজ্ঞতায় বলে। এবং এটা বলছেও তারা অনেকে, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেব, কোনো মিথ্যা মামলা থাকবে না, এই সেই অনেক কিছু বলছে। ওইখানে একটা ভোটের রাজনীতি আছে। আমি মনে করি বিএনপি কিছুটা ফাঁদে পড়েছে। প্রথম কারণ হচ্ছে বিএনপির মতো একটা মধ্যপন্থার দলকে বিশুল এই হার্ড লাইনের জামাত বা হেফাজত সবাই কেন সমর্থন করত? একটা কারণেই করতো, আওয়ামী লীগকে ঠেকাইতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। আই মিন ইন টার্মস অফ ম্যাগনিটিউড। যখনই আওয়ামী লীগ ব্যান হয়ে গেল, ভোটে বিএনপির গুরুত্ব কমে গেল সবার কাছে, এবং বিএনপিকে ওপেন গালি দেওয়া হলো। বিএনপি আস্তে আস্তে কিন্তু বেশ পলিটিক্যাল ফাঁদে পড়ে গেছে। আরেকটা কাজ যদি হয়ে যায়, জাতীয় পার্টিও ভোট করবে না বা বাদ দিয়ে দিলেন হোয়াট এভার, তখন বিএনপি আরো ফাঁদে পড়বে। তখন বাকি 2-1টা দল বলবে আমরা ভোটে যাব না যদি আমাদের এই না দাও, তখন বিএনপি বাধ্য হবে তা শুনতে। বিএনপির কাছে মনে হচ্ছে কোন রকম একটা ভোট করতে পারলেই বিশাল কিছু হয়ে যাবে। আমি এখন সন্দেহ করি কোন রকম একটা ভোট করতে পারলেই বিএনপির জন্য বিশাল কিছু হবে। জিনিসগুলো এরকম নাই, সবগুলো জিনিসই প্রতিনিয়ত সরে যাচ্ছে। তো একটা ভোলাটাইল সিচুয়েশন হচ্ছে। আমি যেটা অনুভব করি, অবশ্যই বহু মানুষ মারা গেছে, গুম হয়েছে, চোখ হারিয়েছে, একটা রাগ ক্ষোভ দুঃখ থাকবে। তবে রাষ্ট্রটাকে বিনির্মাণ করার সুযোগ কিন্তু সবাই পায় না। আর বিনির্মাণ করতে গেলে আপনাকে পরাজিত শক্তিকেও আপনি সাইড লাইনে বসান, তৃতীয় সারিতে বসান, তাকে বসিয়েই কিন্তু বিনির্মাণ করতে হবে। যে জন্য বঙ্গবন্ধু বলেছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল, এবং বঙ্গবন্ধু 75 পর্যন্ত কোনো যুদ্ধাপরাধীর বিচার প্র্যাকটিক্যালি করেননি। আমি ইনডাইরেক্টলি বলতে পারি উনি যুদ্ধাপরাধীর বিচার চাননি, উনি চেষ্টা করেছিলেন। তো সেটা কিন্তু সবাইকে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আর কি। তো আমি মনে করি এই উপলব্ধিটা হতে হবে। আর শেষ করে দিচ্ছি, একটা ভোট আপনি করতেই পারবেন, 2টো ভোট আপনি করতে পারবেন, কিন্তু যখন ধাপে ধাপে এভাবেই দেশ চলবে, আরেকটা শেখ হাসিনা ষড়যন্ত্র হবে কোত্থেকে, শেখ হাসিনা ফিরে আসবে কিনা, ভোট করবে কিনা, এগুলো অনেক অলিক। শেখ হাসিনার আর ষড়যন্ত্র হওয়ার সুযোগ নাই, কিন্তু ভবিতব্য অনেকের কিন্তু শেখ হাসিনার থেকে বড় ষড়যন্ত্র হওয়ার সুযোগ তৈরি হইতে পারে যদি এই আন্দোলনের অজুহাত দিয়ে সবগুলো কাজই আপনি জাস্টিফাই করতে থাকেন। অমুককে বাদ, ওই আইন হবে, ওইটা ওই অর্ডিন্যান্স হবে, ওই সনদ হবে। আন্দোলন তো আমার মনে হয় যে মানে
আপনারা যদি একটু সময় দেন এটা নিয়ে যদি আরেকটু মানে আজকেই আরো 5-7 জি মিনিট জি যদি একটু কথা বলা যায়, কারণ আপনার বক্তব্য নিয়ে আমার কিছু মানে মানে আপনার থিসিস নিয়ে আমার কিছু অ্যান্টিথিসিস আছে। যদি মির্জা গালিবের একটু জি সময় থাকে প্লিজ, তাহলে আমরা 5-7 মিনিট একটু বাড়াইতে পারি আর কি সময়টা, শিওর যদি শিওর আপনার অনুমতি দেন। শিওর শিওর। এর মধ্যে দেখেন একজন দর্শক আমাকে বলছেন, খালেদ আপনি যে আওয়ামী লীগকে রিফাইন করতে চাচ্ছেন সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। ইউ আর এজেন্ট অফ আওয়ামী লীগ, আমলিক। অ্যাবসলিউটলি না ভাই, আমলিক এই সাধ্য আমার নাই। কেন নাই আমি আপনাদের বলি। প্রথম কথা এটা আমি চাই না। দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ কোনোদিন কোনো রিফাইন মানবে না, তাদের ওই শেখ হাসিনা আপাই লাগবে। এইটা কোনোদিন তারা রিফাইন হইতে তারা চায় না। এখন আপনি চাইলে বা আমি চাইলেও এটা হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো আমি চাই না আমার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কিছু নিয়ে কিছু আসা যায় না। কিন্তু আমি এখন ব্যারিস্টার পাটোয়ারি আপনাকে নিয়ে আমি একটা মানে আপনার মন্তব্য নিয়ে আমি একটু বলতে চাই যে আপনি যে এরকম বলতেছেন যে আসলে দেশের রাজনীতির মধ্যে যদি আপনি দেখেন যে এই সম্ভাবনা আছে ভোটারদের কাছে গিয়ে বলার যে আমাদেরকে যদি ভোট দেন তাহলে আওয়ামী লীগের উপরে ব্যান লিফট করা হবে বা আওয়ামী লীগের ভোটকে আকর্ষণ করার জন্য। আমি আবারও বলি, আমি কিন্তু বাংলাদেশের মানুষজনকে যেরকম দেখি, বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা আদর্শের রাজনীতি করে এতদিন আওয়ামী লীগকে সমর্থন করছে, তারা আওয়ামী লীগকে ছেড়ে গেছে। তাদের সাথে 71 বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগের যে নাই এটা আমরা মাঠে ঘাটে এটা প্রচার এটা পাইছি। সেই ক্ষেত্রে তারা কিন্তু আর আওয়ামী লীগের ভোটার নাই, এটা হচ্ছে আমার মনে হয়। সুতরাং ওই কথা বলার আর কোনো প্রশ্ন আসে না যে আপনারা যারা আওয়ামী লীগ করতেন তারা আমাদেরকে ভোট দেন তাহলে আবার আওয়ামী লীগকে রিইনস্টেট করা হবে। কারণ আওয়ামী লীগ সর্বশেষ আমরা আওয়ামী লীগের যে চেহারাটা দেখছি, আমরা তো বটেই, আরো অনেকেই হয়তো আওয়ামী লীগকে আর দেখতে চায় না ওই চেহারায়। এটা রিফাইন্ড হোক, এটা আমি জানি না এটা কি হবে, এটা একটা অন্য মানে আওয়ামী লীগ কিন্তু আর নাই। আওয়ামী লীগের মৃত্যু শেখ হাসিনাই ঘটাইছে আসলে। খুব স্ট্রং ওপিনিয়ন হইল আমার, কিন্তু আমার এরকমই মনে হয়। বেশি পাটারে আপনি যদি একটু মন্তব্য করতেন আমরা একটু জি ডক্টর একলেন, আমি আপনার সাথে সরাসরি ডিফার করবো না, এটা হতে পারে আপনার এন্থিসিসটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্যই তো আওয়ামী লীগ একটা ভোট করতে দিলে আওয়ামী লীগ 5-7% ভোট পেতো, জীবনে আর মুখ ফুলে কথা বলতে পারতো না। এখন আওয়ামী লীগ ভোট করতে না পারলে বলবে আমরা ভোটে জিততাম, এই জন্য আমাদেরকে ভোট করতে দেয়নি, এই সুযোগটা পেয়ে যাচ্ছে। ওকে, জি আমরা একটু ডক্টর গালিবের কাছে যাই। যে ডক্টর গালিব, আপনারাও কৌশলে আওয়ামী লীগের ভোট টানতে চান। আপনাদের যেসব প্রার্থীরা আছেন, আপনি এখন এটা বলতে পারেন, এটা কেন্দ্রের কথা না, আপনাদের প্রার্থীরা কিন্তু এই রোজা যেরকম, পূজা সেরকম ধরনের কথা থেকে শুরু করে আমরা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা কারা করছে দেখো, বিএনপি এরা করছে, আমরা অত দুষ্ট না, বিএনপি যত দুষ্ট আওয়ামী লীগের জন্য, ওইরকম ভাবে কথা বলতে চান। এটা কি ওই ভোটগুলির জন্যই? এটা স্থানীয় পর্যায়ে যারা বলে, আমি যদি মানে অবজার্ভ করার চেষ্টা করি তাহলে আমি এগ্রি করি, হ্যাঁ স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ভোট আছে বলে তারা মনে করে, এবং সেই জায়গা থেকে হয়তো কেউ এটা করার চেষ্টা করতেছে। এবং এটার মধ্যে দিয়ে তারা যদি আওয়ামী লীগের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে নর্মালাইজ না করে এবং তাদেরকে যেন বিচারের বিয়ন্ডে কোনো এক্সকিউজ না দেয়, এটা হচ্ছে আমাদের দেখার জায়গা। কিন্তু আমি ওভারঅল যেটা মনে করি যে বাংলাদেশের ভোটিং ল্যান্ডস্কেপ পরিবর্তন হইতেছে। বাংলাদেশে একটা ইয়াং প্রজন্ম এখন আছে, এবং এই প্রজন্ম মোর দ্যান প্রায় 50% ধরেন, তাদের ইনফরমেশন নেওয়ার প্রসেস আগের চাইতে ডিফারেন্ট, অ্যানালাইসিস করার প্রসেস ডিফারেন্ট, এবং তাদের প্রায়োরিটি ডিফারেন্ট। এই লোকদের কাছে আগামী দিনে সে পড়াশোনা করে চাকরি পাবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, সে দেশের বাইরে যাইতে পারবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, আপনার চাকরিতে যায় ঘুষ দিতে হবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট। তো তার লাইফকে সে ডিফারেন্ট ওয়েতে দেখে। তো আমরা 90-এর দশকে রাজনীতিতে যেসব প্যারামিটার দিয়ে ব্যাখ্যা করতাম, আপনি সামনের দিনের রাজনীতি থেকে আমি এখানে মুশকিলটা, আপনি প্যারামিটারটা ঠিক আছে ডক্টর গালিব, কিন্তু আমি এখানে মুশকিলটা কোথায় দেখি, আমি মুশকিলটা ঠিক যে কারণে আপনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে জামাতে ইসলামীরও একটা ফেসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা। কারণ আমি সেটা দেখতাম যারা এখন আওয়ামী লীগকে ভাগাইতে পাইরা, আওয়ামী লীগকে হটাইতে পাইরা, জীবন দিয়া রক্ত দিয়া যারা এখন ড্রাইভিং ফোর্সে আছে, তাদের অনেকেরই ধারণা হয়েছে এই লোকটা যেহেতু আমার দল করে না, আমি আমার কথাই বলি, সেহেতু সে আমার শত্রু। একদম আওয়ামী লীগ যেভাবে চিন্তা করতো ওই চিন্তাটাই। কিন্তু আমি মুখে জামাতে ইসলামীর মতো শব্দ ব্যবহার করে কথা বলি না বলে জামাতে ইসলামী আমাকে শত্রু ভাবে। সিরিয়াসলি একই রকম আওয়ামী লীগের মতো করে ওই নীতি দেওয়া ভাবে। সেটা শুধু আমার প্রবলেম না, সেটা বাংলাদেশে আর বাকি যাদেরকে আপনারা বলতে চান যে এরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, তারা আওয়ামী লীগের পিছনে আসে, ব্যাপারটা তার সেরকম না। কিন্তু আমরা যদি আওয়ামী লীগের বিপক্ষে না যাইতাম, আওয়ামী লীগ এত সহজে যাইতো না। কিন্তু এদের সবাই আওয়ামী লীগ যাওয়ার পিছনে আমাদের সবারই অবদান আছে। কিন্তু আপনারা এখন আমাদেরকে আওয়ামী লীগ হিসাবে দায়ী করেন, আওয়ামী লীগও আমাদেরকে দায়ী করে যে আমরা আপনাদের পক্ষের, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু
না, একই আমি আমি একই জিনিস। আমি আপনার এই অ্যাসেসমেন্টের সাথে এগ্রি করি। দেখেন, আমাদের খুব সিলেক্টিভ হইতে হবে, যে যেই জায়গায় বিচার করতে হবে সেই জায়গায় বিচার করতে হবে। বিচারের বাইরে যারা আছে তারা সবাই বাংলাদেশী, এবং তাদেরকে সবাই নিয়েই আমাদেরকে নেশন আগাইতে হবে। আমাদেরকে দুইটা এক্সট্রিম অ্যাভয়েড করতে হবে। একটা হলো ইনক্লুসিভিটির কথা বইলা আমরা যেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে একটা এক্সাম্পল পানিশমেন্ট যেটা আমরা দিতে চাই, এটাকে যেন আমরা এক্সকিউজ না করি। আবার এট দ্য সেম টাইম এটাকে এক্সটেন্ড করতে 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 যারে আমার পছন্দ না তারে আমি আওয়ামী লীগ বানায় দিলাম এক এবং তার শিক্ষক নাগরিক অধিকার এক হরণ শিক্ষক করলাম। কবে না কবে একটা এই বিবৃতি জায়গায় তো দিছে, আমরা না, এক যেন না শিক্ষক যাই। কবে না কবে একটা বিবৃতি দিছে, সে হয়ে গেছে দোষর, এখন তারে কিছু বলা যাবে না। টক শোতে আব্দুল নূর তুষার সাহেব একটা কোনো একটা কথা বলে যে হ্যাঁ তুমি তো শেখ হাসিনাকে প্রশ্ন করে এই জন্য তুমি কোনো কথা বলবা না, মানে কি কোথায় গিয়ে এটা শেষ হবে আমি তো দেখেন, বুঝি না। সমাজের মধ্যে এই সংগ্রাম আগেও ছিল, সামনেও থাকবে খালেদ ভাই, এবং কিন্তু এটাকে আমাদেরকে ট্যাকেল করতে হবে। আমাদেরকে সবাই মিললে আমরা যে যে দল সমর্থন করতে পারি, ডাজ নট ম্যাটার, যখন দেশের প্রশ্ন আসবে, একটা ভালো গণতান্ত্রিক সিস্টেমের কোশ্চেন আসবে, তখন আমাদেরকে আমাদের ভয়েস রেস করতে হবে। একটা মানে দেখেন, আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট হয়েছে, এটার একটা বড় কারণ হলো এই দেশে শুভ বুদ্ধিসম্পন্ন লোক নাই, যে যারা তার পার্টি লাইনের বিয়ন্ডে যায় সত্য কথা বলবে। এটা যদি থাকতো তাহলে তো এই অবস্থা হইতো না, তাই না? আমরা যদি এটা তৈরি করতে না পারি, কালকে বিএনপি আওয়ামী লীগের জায়গায় যাবে, কালকে জামাত আওয়ামী লীগের জায়গায় যাবে, এটা ভবিতব্য। তো আচ্ছা, এখানে আমাদের রোল প্লে করতে হবে, ইচ অ্যান্ড এভরিবডি। এই যে ইন্টারেস্টিং, আমি এই যে একজন পাইছি সাইফুদ্দিন সাহেব 72110 সাইফুদ্দিন। খালেদ, আওয়ামী লীগ সরাইতে আপনার অবদান কি কি ছিল একটু বলেন তো, আপনি খুঁজে দেখেন অবদান ছিল কি ছিল না, এই ব্যাখ্যা করে তো এখন এটা হবে না। এটা মানে কি কি অবদান ছিল, আপনার অবদান ছিল, বাস ভালো হয়েছে। এই আমরা একটু শেষ করি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি কি এই জায়গার মধ্যে থেকে একটু বলবেন যে আমি এই প্রশ্নটা ইদানিং সবাইকে করতেছি যারা এই টকশোতে আসতেছে, সেইটা হলো যে আপনি আসলে 5 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চান? ব্যারিস্টার পাটোয়ারি পরে আমি ডক্টর মির্জা গালিবকে এটা জানতে চাইবো যে আসলে 5 বছর পরে আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? না, বাংলাদেশকে তো আসলে কিছু দেখতে পাচ্ছি না 5 বছর পরে। আমি এই মুহূর্তে যে বিভাজনটা শুরু হয়েছে, বিভাজন। যেটা যৌক্তিক কারণ আছে, কিন্তু এই বিভাজনটার কারণে 5 বছর পরে আমি তো অনেকটা ছোটখাটো গৃহযুদ্ধই দেখতে পাই। ওকে, ডক্টর গালিব, না, আমি মনে বিভাজন। করি জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারাল সিস্টেমে যে পরিবর্তন আসবে, এটা আমাদেরকে একটা আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি দিবে। এবং আনইন্টারাপ্টেড ডেমোক্রেসির মধ্যে যদি আমরা আগামী 3টা বা 4টা টার্ম যাইতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা বদলায় যাবে। আপনি যদি জাস্ট পলিটিক্যাল গভর্নমেন্ট যদি মোটামুটি থাকে, আকাম কুকাম একটু কম করে, তাহলে আপনি দেখবেন যে এই দেশের ইয়াং জেনারেশন এই দেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমরা যদি আগামী ধরেন কিন্তু কেয়ারটেকার যে গভর্নমেন্ট হলো, বিভাজনের কথা 4টা ইলেকশন হলো, যে বিভাজনের কথা গণতান্ত্রিক এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে এটা কমে আসবে। জি, আমি মনে করি যে খালেদ আমি ভাইকে আগেও বলছি যে, যে সরি শামীম ভাই। যে 10 সেকেন্ড বলবো, এই মুহূর্তে কিন্তু গত 1 বছর বাংলাদেশে তরুণদের